এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। ঢাকা শহর একটি সুন্দর শহর, বাহ্যিকভাবে সুন্দর, কিন্তু ভেতরে পৌঁছে গিয়েছে নানান অপরাধের দুর্গন্ধে। একটা ফুটপাত, নিস্তব্ধ রাত, কোথাও কোনো কোলাহল নেই। সভ্য দুনিয়ার যাত্রীরা রাত হওয়ার সাথে সাথে নিজ আবাস স্থলে চলে গিয়েছে। হঠাৎ রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটি লাল রঙের গাড়ি সর্বোচ্চ গতিতে এলো পাথারি ছুটে চলেছে। গাড়িটির পেছনে ছুটছে আরও কালো ও সাদা রঙের দুটি গাড়ি। লাল গাড়িটির চালকের কাঁধে গুলির চিহ্ন, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। লাল গাড়িটি একসময় ছুটতে ছুটতে ফুটপাতের উপর দিয়ে একটি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। সেই লাল গাড়ির কাছে এসে কালো ও সাদা গাড়িটি এসে থামে। সেখান থেকে দুজন লোক বেরিয়ে লাল গাড়ির কাছে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে চালক। একজন ড্রাইভারের নাকে হাত দিয়ে নিঃশ্বাস চেক করলো। শালাই তো মরে গেছে। মরছে, ভালোই হয়েছে। এবার জলদি ব্যাগ নিয়ে চল, কেউ দেখে ফেলার আগে। লোক দুজন গাড়ির পেছনের সিট থেকে একটা ব্যাগ নিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই অন্ধকারে হারিয়ে গেল। ফুটপাতের চাদর মুড়িয়ে শুয়ে থাকা ভিখারিরা গাড়ি বিকট শব্দে জেগে যায়। একজন যুবক ভিখারির চাদর থেকে মাথা বের করে সব কিছু দেখে পাশের জনকে বলল। চাচা, লোকগুলো তো লোকটাকে মেরে ফেললো। পাশের বৃদ্ধ ভিখারি ঘুম চোখে বলল। ঘুমা, এসব এখানে নতুন না। তুই শহরে নতুন এসেছিস তো, তাই ভয় পেয়েছিস। কিছুদিন যাক, তারপর অভ্যাস হয়ে যাবে। কিন্তু আমাদের কি উচিত না লোকটি বেঁচে আছে নাকি মরে গেছে তা দেখা? যদি বেঁচে থাকে তাহলে হাসপাতালে নিলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারবো। চুপচাপ ঘুমাতো, বিরক্ত করিস না। এসবে জড়িয়ে নিজের অল্প বয়সের জীবনটাকে নষ্ট করিস না। যুবক ভিখারিটির নাম রুদ্র। সে আর কিছু বলল না, চুপচাপ গাড়িটির দিকে তাকিয়ে দেখতে দেখতে আবারও কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের লাঠির গুঁতোয় ঘুম ভাঙল রুদ্র। সে চোখ খুলে দেখে লাঠি হাতে কনস্টেবল দাঁড়িয়ে আছে। কনস্টেবল আরও একটি গুঁতা দিয়ে বলল। এই ভিখারি বাচ্চা, ওর তোকে বড় স্যার ডাকছে। রুদ্র পাশে তাকিয়ে দেখল তার পাশে সেই ভিখারিটি নেই। সম্ভবত অবস্থা বেগতিক দেখে পালিয়েছে। রুদ্র আশেপাশে তাকিয়ে দেখল রাতে সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির আশেপাশে অনেক লোক আর পুলিশ এসে জড়ো হয়েছে। কিরে ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না তোর? চল আমার সাথে। রুদ্র উঠে ইন্সপেক্টরের কাছে গেল। ইন্সপেক্টর সিফাত তখন লাশটিকে ভালো করেই দেখছিল। শরীরে গুলির চিহ্ন ও মাথায় আঘাতের চিহ্ন ছাড়া তেমন কোনো আঘাতের দাগ চোখে পড়ল না। স্যার, ভিখারিটাকে ধরে এনেছি। ইন্সপেক্টর সিফাত রুদ্রর আপাদমস্তক বেশ ভালো করে দেখল। গায়ে ছেঁড়া জামা, মুখ ভর্তি দাড়ি, চেহারায় ক্লান্ত ভাব, চোখের নিচে কালি। বোঝা যাচ্ছে জাত ভিক্ষুক। তুই তো পাশেই ঘুমিয়েছিলি রাস্তায়। কাল রাতে কখন এসব ঘটলো দেখিসনি? রুদ্র চুপ করে থাকলো। এই শহরে নতুন, কি উত্তর দিবে মাথায় আসছে না। কনস্টেবল রুদ্রর মাথায় থাপ্পড় দিল। স্যারকে জিজ্ঞেস করছেন, উত্তর দে। জি স্যার, দেখেছি। রুদ্র ভয়ে ভয়ে বলল। ইন্সপেক্টর সিফাত ভুরকুচকে জিজ্ঞেস করলো। দেখেছিস? কি দেখেছিস? সত্যি সত্যি বল। রুদ্র ঢোক গিলে বলল। কাল মাঝরাতে দুটি গাড়ি এই গাড়িকে ধাওয়া করতে করতে আসে। পরে এই গাড়িটি এসে অ্যাক্সিডেন্ট করে। তারপর ওই দুটি গাড়ি থেকে দুজন লোক নেমে এই গাড়ি থেকে কিছু একটা নিয়ে চলে যায়। এতটুকুই দেখেছি স্যার। তাহলে যখন ঘটনাটা ঘটলো তখন কেন পুলিশ জানাসনি? আমি সাধারণ একজন ভিখারি, শহরে নতুন আসছি। আমারও তো জানার মায়া আছে স্যার। স্যার, এই শালাই নিশ্চিত মিথ্যা বলছে। ওকে থানায় নিয়ে উত্তম মাধ্যম দিলে ঠিক ওই আসল কথা বলা শুরু করবে। সিফাত তীক্ষ্ণ দৃষ্টিতে রুদ্রর চোখের দিকে তাকালো। তোর নাম কি আর কই থাকোস? আমার নাম রুদ্র, আর এই পুরো দেশই আমার ঠিকানা। রুদ্র নিজের নাম ঠিকানা বলার সময় সিফাত তার চেহারা ও চোখে সূক্ষ্ম পরিবর্তন টের পেল। আচ্ছা, যা এখান থেকে, আর শহরেই থাকবি, কোথাও যাবি না। জি স্যার। রুদ্র চলে যায় সেখান থেকে। স্যার, আপনি ওকে ছেড়ে দিলেন কেন? ও যদি মিথ্যা বলে থাকে, ওর কাছ থেকে আরও অনেক তথ্য বের করা যেত। হারুন সাহেব,
আপনি যা দেখতে পারেননি আমি তো দেখেছি। এই ছেলে চোখের নিচে কালি জমে থাকলেও চোখ ভর্তি রয়েছে আগুনের শিখা। বেশিক্ষণ একে ঘাটলে এখানে সবকিছু ছাড়খাড় হয়ে যেত। এবার কাজে মনোযোগ দিন। ইন্সপেক্টর শিফাতের চিকন বুদ্ধি ও তীক্ষ্ণতার সম্পর্কে হারুন সাহেব শুধু শুনেই এসেছিল, আজ সে নিজ চোখে দেখল। যদিও ইন্সপেক্টর শিফাত এই শহরে বদলি হয়ে এসেছে 1 মাসের বেশি হয়নি, আর এই শহরে অপরাধের মাত্রা যেভাবে বাড়ছে তাতে ইন্সপেক্টর শিফাতের মতো গোটা 50 অফিসার লাগবে অপরাধ দমন করতে। রুদ্র ট্রাফিক জ্যামে ঘুরে ঘুরে ভিক্ষা করছে। এমন সময় আরেকজন ওর সমবয়সী ভিখারি এসে বলল, কি রে, তোকে তো এই এলাকায় আগে দেখিনি, নতুন নাকি? হ্যাঁ, নতুন, গত সপ্তাহেই আসছি। তোকে দেখলাম পুলিশ ডেকে নিয়ে গেল, তা কিছু করলো না? আমি তো ভেবেছিলাম আজ তোর হাড়গোড় ভাঙবে। কেন, আমি কি কোনো দোষ করেছি নাকি যে আমাকে ধরে নিয়ে যাবে? আর আমাকে ধরলে আমিও কি চুপ করে বসে থাকবো নাকি? বা, তোর তো বেশ সাহস আছে। আজ থেকে আমরা বন্ধু, কি বলিস? আমি মজনু। আমি রুদ্র। বন্ধ হতে মানা নেই, তবে নিজের ভিক্ষার হক তোকে দিতে পারবো না। রুদ্রের কথাই মজনু হেসে দেয়। অল্প সময়ে দুজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। দুদিন পর ঠিক মাঝ রাস্তার শহরের সবচেয়ে বড় বিজনেস টাইকুন রফিক সাহেবের লাশ পাওয়া যায়। নিত্যদিনের মতো তিনি তার অফিসে যাওয়ার জন্য গাড়ি করে রওনা হয়েছিলেন। ট্রাফিক জ্যামে গাড়ি থামার পর বিভিন্ন হকার ও ভিখারিরা ছুটে আসে গাড়িগুলোর দিকে। জ্যাম ছুটতেই সব গাড়ি চলে গেলেও রফিক সাহেবের গাড়ি নড়ার নাম গন্ধ নেই। পরে লোকজন এগিয়ে এসে দেখে রফিক স্যারের কপাল ফুটো করে বন্দুকের গুলি চলে গিয়েছে। শহরের মাঝ বরাবর এত মানুষের মাঝে কেউ একজন এত বড় ব্যবসায়ীকে গুলি করে চলে গিয়েছে, আর কেউ কোনো টের পায়নি। এর থেকে আশ্চর্যের কথা বোধহয় আর নেই। ইন্সপেক্টর শিফাতের উপর চাপ বেড়ে গিয়েছে। মাত্র 2 দিন আগে একটি খুনের তদন্তের দায়ভার তার উপর এসে পড়েছে, আর সেই কেসের সমাধান না করতেই আরেকটি কেস চলে এসেছে। আর জানাতনো কেস না, শহরের সবচেয়ে ধনী লোকের খুনের কেস। সে সিসিটিভি চেক করেও খুনির চেহারা দেখতে পেল না। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে রফিক সাহেবের গাড়ি থামার পর কিছু হকার আর ভিখারি তার গাড়ির আশেপাশে চলে আসে। এমন সময় এক ভিখারি তার কাছে ভিক্ষা চায়। যখনই উনি গাড়ির কাছ নামায় ঠিক তখনই ভিখারির হাতে সাইলেন্সারযুক্ত পিস্তল উঠে আসে, আর সাথে সাথেই কপাল এফর ওফর করে ফেলে। খুনি এতটাই তীক্ষ্ণ মাথায় ছিল যে সে ঠিক সেই পজিশনে গিয়ে দাঁড়িয়েছিল যে পজিশনে ক্যামেরায় তার চেহারা দেখা যাচ্ছে না। স্যার, আমার মনে হচ্ছে এই ভিখারি শিওর টপ লেভেলের কোনো খুনি। দেখছেন না, এতগুলো মানুষের মাঝে লোকটাকে উড়িয়ে দিল, আর কাকপক্ষেও টের পেল না। ইন্সপেক্টর শিফাত গম্ভীর গলায় বলল, শুধু টপ লেভেলের খুনি না, বরং খুনি, গুন্ডা, মাস্তান, গ্যাংস্টারদেরও বাপ। যেভাবে খুন করে রিল্যাক্সে সেখান থেকে চলে গিয়েছে, বোঝা যাচ্ছে ওর মনে কোনো ভয় ডর বলতে কিছুই নেই। ওকে জলদি ধরতে হবে, নাহলে শহরটাকে কবরস্থান বানিয়ে ফেলবে। এখন গভীর রাত। শহরের সর্বোচ্চ উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে একজন কালো হুডি পরা লোক। এখান থেকে সে পুরো শহরটাকে মনিটর করতে পারছে। তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সে কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে শোনা যায়, টার্গেট লকড। তোমাকে আমার শহরে আসতে হবে, তুমি প্রস্তুত তো? আমি সর্বদাই প্রস্তুত, কিন্তু আপনার শহর প্রস্তুত তো আমাকে স্বাগত করার জন্য? তা নিয়ে তোমার ভাবতে হবে না। এত বড় জানোয়ারকে যখন নিজ শহরে আমন্ত্রণ জানাচ্ছি, তখন নিশ্চয়ই ভেবেচিন্তে জানাচ্ছি। লোকটি ফোন রেখে দেয়। সে মুচকি হাসে আর বিড়বিড় করে বলে, আমাকে ডাকার মতো ভুল শয়তানও করে না, কারণ শয়তান জানে রেড ড্রাগনকে নিজ বাসায় আমন্ত্রণ জানানো মানে খাল কেটে কুমির ডাকা। তৈরি থেকো শহরবাসী, তোমাদের আজরাইল হয়ে আমি আসছি। হা 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 হা। শহরের এক কোণে ফ্লাইওভারের নিচে প্লাস্টিকের ছাউনির ভেতর শুয়েছিল মজনু। এমন সময় রুদ্র ঢুকে তাঁবুতে। মজনু উঠে বসে। কিরে, এতক্ষণ কোথায় ছিলি তুই? রুদ্র গম্ভীর গলায় উত্তর দেয়, আমাকে দ্রুত শহর ছাড়তে হবে। মানে কি, তুই এই শহর ছেড়ে কোথায় যাবি? আমরা হলাম রাস্তার পথিক। আমরা যেখানেই যাব সেখানেই থাকার মতো জায়গা করে নেব, আর ভিখারিদের জন্য পুরো দুনিয়া খোলা থাকে। তোর কথা মাঝে মাঝে আমার মাথায় ঢুকতে চায় না। কেন জানি মনে হয় তুই আমাদের মতো না, তুই অন্য কেউ। রুদ্রর চোখ সরু হয়ে আসে। সে মজনুর দিকে তাকায়। মজনু রুদ্রের অগ্নিদৃষ্টি দেখে ভয় পেয়ে যায়।
না মানে আমি বলতে চাচ্ছি যে তোর মধ্যে একটা রাজকীয় ভাব আছে। তুই যে আমাদের মতো ভিখারিদের সাথে চলিস এটাই অনেক। তবে তুই এই শহরে আসলি মাত্র কিছুদিন হলো আর এখনই চলে কেন যেতে চাচ্ছিস সেটাই বোধগম্য হচ্ছে না আমার। তুই তো জানিসই, আমি আসার 2 দিন পরেই একটি খুনের কেসে আমাকে পুলিশ নজরদারিতে রেখেছে। আবার আজ দুপুরে শহরের মাঝ বরাবর আরও একটি খুন হলো। সিসিটিভিতেও দেখা যাচ্ছে কোনো এক ভিক্ষুকই নাকি খুনটা করেছে। স্বাভাবিকভাবেই পুলিশদের উপরে অনেক চাপ এসে পড়েছে। এখন তারা গিনিপিগ খুঁজছে, কাউকে ধরবে আর খুনি বলে ভিতরে ঢুকিয়ে দেবে। আর ওদের কাছে এই মুহূর্তে আমার থেকে বড় কোনো গিনিপিগ নেই। মজনু হাঁ করে রুদ্রর কথাগুলো শুনল। তুই একটা চালু চিজ রে ভাই, কত কিছু জানিস। কি গিনিপিন না ফিনিগিন বললি শুনতে তো বেশ ভালোই লাগলো। আচ্ছা পুলিশরা চাইলে কি যাকে ইচ্ছে তাকেই ভেতরে ভরে রাখতে পারে? রুদ্র তার ব্যাগপত্র গোছাতে গোছাতে উত্তর দিল। ওগো উপর আর কোনো বাপ আছে নাকি? ওরাই তো দেশ চালাচ্ছে। মজনু ঢোক গিলে বলল। তার মানে তোকে না পেয়ে পুলিশের বাচ্চা শিওর আমারে ধরবো, কারণ আমিই তো তোর সাথে থেকেছি এই কদিন। রুদ্র ভ্রুক্ষেপ না করেই উত্তর দিল। হ্যাঁ, সম্ভাবনা আছে। এই কাজ করার সম্ভাবনা কি বলছি। আমাকে না পেলে ওদের গিনিপিগ তুই হবি, এটা একটা কানাও বলে দিতে পারবে। রুদ্র ব্যাগ গুছিয়ে পেছনে তাকিয়ে দেখল মজনু কাঁধে একটা পোটলা ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। চল জলদি এখান থেকে, শালারা যে কোনো সময় চলে আসতে পারে। তুই কই যাবি? কই যাব মানে? তোর সাথে যাব। তুই একটা অচেনা শহরে যাবি আর আমি বন্ধু হয়ে কি তোকে এভাবে একা ছেড়ে দিতে পারি? বন্ধু হয়েছি যখন একসাথেই মোকাবেলা করব। মজনুর গলা কাঁপছে ভয়ে। রুদ্র হাসল। জলদি চল, ট্রেন ধরতে হবে। ট্রেনের পেছনে লটকে লটকে যেতে হবে কিন্তু। আমার ছোট থেকেই স্বপ্ন স্পাইডারম্যান হওয়ার, আজকে সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। দুজনেই বেরিয়ে পড়ল নতুন শহরের উদ্দেশ্যে, যেখানে সম্ভাবনার চেয়ে অনিশ্চয়তাই বেশি। কিন্তু ওরা জানে না নতুন শহরে তাদের জন্য কি কি অপেক্ষা করছে। তাদের ভাগ্য বদলের এই তো শুরু। নিস্তব্ধ রাতের ঢাকা শহরের এক অন্ধকার গলিতে বসে একটি রুটি ভাগ করে খাচ্ছে রুদ্র ও মজনু। মজনু একরাশ বিরক্তি নিয়ে বলল। আগের শহরে তাও মাথা গোজার একটা ঠাঁই ছিল, এই শহরে তো তাও নেই। রুদ্র পূর্বের মতো গম্ভীর গলেই বলল। আমি কি তোকে আমার সাথে এখানে আসতে বলেছিলাম? তোর যখন এই শহর এতই অপছন্দ, তাহলে আগের শহরে ফিরে যা। ফিরে গিয়ে জেলে বসে মাসি মার্গা যা। জেলের নাম শুনতেই মজনু ভয়ে চুপ হয়ে গেল। কাল থেকে মিশন শুরু করতে হবে। মজনু ভুরু কুঁচকে জিজ্ঞেস করল। তুই আবার কিসের মিশন শুরু করবি? রুদ্র থতমত খেয়ে পড়ল। মানে ভিক্ষা করার মিশনের কথা বললাম। ও তাই বল। রুদ্র মনে মনে হাসল। শহরবাসী হয়তো জানে না আজকের রাতই তাদের শান্তির ঘুমের শেষ রাত। এরপর থেকে শহরে কেউ না কেউ নির্ঘুম কাটাবে, সর্বদা ভয় ও আতঙ্কে কাটাবে। সকাল হতে না হতেই ক্ষুধার্ত পেটে ভিক্ষাবৃত্তির কাজ শুরু করে দেয় রুদ্র ও মজনু। দুজনে ফার্মগেটের ফুট ওভারের উপর মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাচ্ছে। এমন সময় তাদের কাছে তাদের থেকে বয়সে সামান্য বড় একজন ভিক্ষুক এলো। এসে কঠিন স্বরে মজনুকে জিজ্ঞাসা করলো। তোকে তো এই এলাকায় আগে দেখিনি, নতুন নাকি এই শহরে? হ্যাঁ কালই এই শহরে এসেছে। বাহ, শহরে এসেছিস এখনো কয়দিন হয়নি আর এসেই ভিক্ষা করা শুরু করে দিয়েছিস, তাও রাজু মাস্তানের এলাকায়। তুই জানিস না এই শহরে ভিক্ষা করতে হলে লাইসেন্স লাগে? ভিক্ষা করতে আবার কিসের লাইসেন্স? কোনো ব্যবসা শুরু করতে লাইসেন্স লাগে শুনেছি, কিন্তু ভিক্ষা করতেও যে লাইসেন্স লাগে তা আজ প্রথম শুনলাম। বেশি শেয়ানাগিরি করবি না। রাজু মাস্তানের পারমিশন ছাড়া এই শহরে কোনো ভিখারি ভিক্ষা করতে পারে না। আগে গিয়ে তার পা ধরে সালাম করে তারপরে সে ভিক্ষা করবি। আর যদি না করি? ভিখারিটা পেছনে ঘুরে তাকালো। এতক্ষণ রুদ্র তার পেছনে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ভিখারিটা হালকা হেসে বলল। না করলে সেটাই হবে যেটা রাস্তায় চলার পথে কোনো পিঁপড়ে পড়লে হয়, পিষে ফেলে রেখে দেব দুটোকে। রুদ্র ঘাটটা হালকা কাত করে বলল। কে কাকে পিষবে এটা তো সময় বলে দিবে। এখন যদি আমাদের সামনে থেকে না সরিস, তাহলে 5 মিনিট পর এলাকায় কানাঘুষা চলবে যে একজন ভিখারি ভিক্ষা করতে করতে ফুটওভার ব্রিজ থেকে পড়ে মারা গিয়েছে।
রুদ্রের ঠান্ডা মাথার হুমকি আর গা শীতল করার চাহনি দেখে ভিখারিটা ভয় পেয়ে চলে গেল। মজনু ভয়ে ভয়ে বলল, তুই শুধু শুধু কেন পাঙ্গা নিলি ওদের সাথে? এখন যদি ওরা আমাদের কোনো ক্ষতি করে ফেলে? ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তুই এত ভয় কেন পাস বলতো? হ্যাঁ, আমি ওদের থেকে তোকে বেশি ভয় পাই। তুই যেভাবে ঠান্ডা মাথায় লোকটাকে হুমকি দিলি, তাতে যে কেউ ভয় পেয়ে যাবে। শোন, মানুষের আসল শক্তি হলো তার গলার জোর। মানুষ তার কথা দিয়ে পাহাড়ও গোলাতে পারে। তোর সব দার্শনিকের কথাবার্তা বন্ধ করে জলদি এখান থেকে চল। আবার না জানি কখন ওরা দল বেঁধে হামলা করে। মজনুর কথায় সায় দিয়ে রুদ্র দ্রুত অন্য জায়গায় চলে যায়। বিকেলের দিকে রুদ্র রমনা পার্কের সামনে বসে ভিক্ষা করছে। এমন সময় একটি ছোট বাচ্চা গুটি গুটি পায়ে এগিয়ে এসে ছোট ছোট হাতে একটি বাটি এগিয়ে বলল, ভাইয়া, তোমার কি অনেক ক্ষুধা পেয়েছে? ক্ষুধা পেলে এই খাবারটা খেয়ে নিতে পারো। রুদ্র বাটিটা হাতে নিয়ে খুলে দেখল বাটিতে মাংস পিঠা রয়েছে। তোমার নাম কি? আর তুমি আমাকে কেন খাবারগুলো দিলে? আমার নাম মাইশা। আজ আমার ভাইয়ার জন্মদিন, তাই আমার হাতে বানানো পিঠা নিয়ে রাস্তায় বের হয়েছি। জানো, আমার না এক বড় ভাই ছিল, কিন্তু আমার কাছে শুনেছি আমার জন্মের সময় ভাইয়া অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। রুদ্র মায়ের ভরা দৃষ্টি নিয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমাকে আজ থেকে নিজের ভাই মনে করতে পারো। মাইশাকে দূর থেকে নাম ধরে একটি মহিলা ডাক দিল। আমার আম্মু ডাকছে, আমাকে যেতে হবে। আমি আবার আসবো ভাইয়া। মাইশা চলে গেল। রুদ্র এক দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে ভাবনায় হারিয়ে গেল। তার চোখের নিচে পানি জমে গেল, স্মৃতির পাতায় হারিয়ে। রুদ্র কারোর গঙ্গানির আওয়াজে চিন্তার জগৎ থেকে বেরিয়ে গেল। সে পাশে তাকিয়ে দেখল এক বৃদ্ধা খাবারের জন্য ভিক্ষা করছে আর কান্না করছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে অনেকদিন কিছু খায়নি। রুদ্র এগিয়ে গিয়ে তার পাশে হাঁটু ভাঁজ করে বসলো। তারপর হাতের খাবারের বাক্সটা বৃদ্ধার হাতে দিয়ে বলল, দাদি, এই খাবারটা আপনার এক নাতনি দিয়েছে, পেট ভরে খাবেন। রুদ্র চলে গেল। দূর থেকে পুরো ঘটনাটা রাস্তার ওপার থেকে গাড়িতে বসা একটি মেয়ে দেখছিল। রুদ্র চলে যাওয়ার সাথে সাথে গাড়িটিও চলে গেল। সূর্যের আলো নিভতেই রুদ্র ভিক্ষা শেষে শাহবাগের দিকে যাচ্ছিল। মজনু সেখানে একটি ছাউনি ব্যবস্থা করে রাখার কথা। রুদ্র মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। সে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। যেই আবার সামনে তাকালো, সকালে সেই মাস্তান ভিখারিটাকে দেখতে পেল। তার সাথে আরও 5 জন মাস্তান রয়েছে। সকালে কার যেন লাশ ফালার কথা বলছিলি, এখন ফেলা সাহস থাকলে? কথাটা বলে সবাই এক একে রুদ্রর উপর ঝাঁপিয়ে পড়ল। এলোপাথারি কিল ঘুষি মারা শুরু করলো। রুদ্র অসহায়ের মতো মাটিতে পড়ে মার খেতে লাগলো। এতজনের সাথে পাড়ার একজন সাধারণ ভিক্ষুকের কর্ম না। রুদ্রর নাক মুখ ফেটে রক্ত বের হলো। এই থাম তোরা সবাই। রুদ্র উদ্দেশ্য করে সে বলল, তোর আজকের টাকাগুলো লাইসেন্স ফির জরিমানা বাবদ নিয়ে গেলাম। ভালোই ভালোই চাইলে আগামীকাল দুটো রাজু মাস্তানের পায়ে পড়ে পারমিশন নিয়ে আসবি। সবাই এক একে চলে গেল। রুদ্র আহত শরীর নিয়ে উঠে দাঁড়ালো। পুরো শরীর কাঁপছে তার। এই কাঁপুনি ব্যথা নাকি রাগে তা বলা মুশকিল, তবে তার চোখ দেখে কেউ বলে দিবে এই কাঁপুনিটা কিসের। রুদ্র ব্যথা ভর্তি শরীর নিয়ে ওদের ছাউনির কাছে গেল। সেখানে গিয়ে সব কিছু লণ্ডভণ্ড দেখতে পেল। এক কোণে মজনু আহত শরীর নিয়ে বসে আছে। রুদ্রকে এগিয়ে আসতে দেখে মজনু উঠে দাঁড়ালো। তোর এই অবস্থা কে করেছে? আমার আর তোর শরীরের অবস্থা আর আমাদের ঘরের করুণ অবস্থার পেছনে একজনেরই হাত রয়েছে, আর সেটা তুইও আশা করি বেশ ভালো করেই বুঝতে পেরেছিস। মজনু কান্না করতে করতে বলল, এই শহরে শান্তিতে ভিক্ষাও করতে পারবো না। এর থেকে তো আমাদের আগের শহরেই ভালো ছিল, অন্তত কারো পা চেটে ভিক্ষা করতে হতো না। রুদ্র মজনুর ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে বলল, চিন্তা করিস না, আগামীকাল আমরা রাজু মাস্তানের কাছে যাব, গিয়ে কথা বলবো। কি কথা বলবি তুই ওর সাথে? সারাদিন যা ভিক্ষা করব তার সিংহভাগই তো দিতে হবে। এভাবে চললে খাবো কি আমরা? তোকে এই রুদ্র কথা দিচ্ছে, আমি থাকতে শুধু আমরা কেন, আর কাউকে রাজু মাস্তানকে চাঁদা দিতে হবে না। মজনু রুদ্রের কথার মানে না বুঝলেও ঠিকই আন্দাজ করতে পেরেছে আগামীকাল কিছু একটা হবে। এতক্ষণ পুরো কাছ থেকে রুদ্র ও মজনুর কথাবার্তা ফোনের মাধ্যমে একটি লোক দূরে থাকা গাড়ির ভেতরে লোকের কাছে
পাচার করছিল। এটা সেই গাড়ি যেটা রুদ্রকে আর আগে বৃদ্ধাকে খাবার দিতে দেখেছিল। রুদ্র অগোচরে রুদ্রের ওপর নজর রাখা হচ্ছে, নাকি সবই কোনো নতুন ষড়যন্ত্রের সূচনা মাত্র? রাত গভীর হয়েছে। টিনের চালের উপর বৃষ্টির শব্দে ঢাকা পড়েছে ভেতরে হাসি গাজা টানার ধোয়া আর অস্ত্রের ঝনঝনানি। এখানে বসে আছে রাজু মাস্তান, ভিখারি সিন্ডিকেটের বর্বর নেতা। চারপাশে তার কুকুরের মতো অনুসারীরা, হত্যা, মাদক, নারী পাচার যাদের নেশা। রাজু মাস্তান তার আস্থানে বসে সবার থেকে টাকার হিসাব নিচ্ছে। বস, আজ শহরে দুটো নতুন মুরগি আসছিল। আপনার কথা বলতে প্রথমে প্রচুর হুমকি দিল আমাকে, পরে গিয়ে জায়গা মতো বরে দিয়ে এসেছি। কাল আপনার পা ধরে প্রাণ ভিক্ষা চাইবে। ঠিক কাজ করেছিস। নতুন কেউ আসলে পাকা গজানোর আগে তার পাকা কেটে দেওয়াই ভালো। জি বস, এই শহরে যদি কোনো সিন্ডিকেট চলে তাহলে সেটা রাজু মাস্তান অর্থাৎ আপনারই চলবে। হঠাৎ রুমের লাইট অন হতে লাগলো। লাইটের কি হলো আবার? বস, আমি দেখতেছি। হঠাৎ রুমের লাইট অন অফ হতে লাগলো। গুদামের ফটকে তখন ছায়ার মতো আসে এক কালো হুডি পরা আগন্তুক, মুখ ঢাকা, হাতে গ্লাভস, কোমরে জিপলাইন চেন বাঁধা, বাম হাতের কবজিতে ছোট ব্লেডের স্প্রিং ফিট করা। ফটকে থাকা দুজন গার্ড হুঁশিয়ারি দেয়। কে রে তুই? এখানেও কেন এসেছিস? আগন্তুক নিশ্চুপ। এটা কার ঘর জানিস তুই? রাজু মস্তানের। গলি খাইতে যদি না চাস তাহলে পালা এখান থেকে। কিন্তু এবারও আগন্তুক চুপ। একজন এগিয়ে আসে। চোখের পলকে সেই আগন্তুক ডান হাতে কোমরের চেন ঘুরিয়ে গার্ডের গলা জড়িয়ে টেনে আনে। এক ঝটকায় গলা পিষে ফেলে। অন্যজন বন্দুক তুলতে না তুলতেই বাম কবজি থেকে ছুটে আসে প্লেট, চোখের মধ্যভাগ কেটে ভেতরে গেঁথে যায়। গার্ড দুটো পড়ে থাকে মাটিতে। একজনে গলা ভাঙ্গা, অন্যজনে চোখ ফেটে গলে পড়ছে রক্ত। গুদামের ভেতরে বিভিন্ন ব্যারেলের পাশে অর্ধনগ্ন কয়েকজন নারী আটক। সবাই হট্টগোলে ব্যস্ত। ঠিক তখনই গেটটা গড়গড় করে খুলে যায়। আগন্তুক হেঁটে আসে ভেতরে। সবাই থেমে যায়। রাজু ভুরু কুচকে তাকায়। রাজুর পোষা কুকুরটা এগিয়ে আসে, যে কিনা রুদ্রের উপর হাত তুলেছিল। ওই হারামজাদা, কে রে তুই? আর হুর হুর করে কই ঢুকতেছিস? লোকটার ঘাড়টাই ঘুরিয়ে দেয় আগন্তুক। সাথে সাথে 6 জন বন্দুকধারী ঘিরে ফেলে। তুই জানিস না কার রাজত্বে পা দিয়েছিস? এটা তোর বাপের রাজত্ব, বুঝছিস? এটা তোর বাপের রাজ্য, বুঝছিস? তোর নাম বল, চেহারা দেখা। আগন্তুক এক চুলও নড়ে না। পকেট থেকে ছোট রিমোট বের করে। একটা ক্লিক, বুম, পেছনে ব্যারেল বিস্ফোরণ ঘটে। আলো এবার পুরোপুরি নিভে যায়। অন্ধকারে শুরু হয় নরক। প্রথম জনকে চেন দিয়ে পায়ে টেনে আনে, দেওয়ালে বাড়ি দিয়ে মুখ চেপে ছুরি চালায় চোখে। আশ্চর্য হলো, আগন্তুক এই অন্ধকারেও সব পরিষ্কার দেখছে, তার চোখে লাগানো অ্যাডভান্স লেন্সের মাধ্যমে। একজন দৌড়ে পালাতে গেলে কোমর থেকে বের করা তারের ফাঁদ ছুঁড়ে দেয়। তার পা আটকে মাথা উল্টে যায়। ঠাস, লোকটার মাথা ছিন্ন ভিন্ন। আরেকজন বন্দুক ছুটতে গিয়েও চাইনিজ ব্লেডে কবজি হারায়। এক একজনের গলা, বুক, চোখ, হাঁটু কেটে ফেলে রক্তের ফোয়ারা বানিয়ে দেয়। আস্তে আস্তে সকলের চিৎকারে ভরে যায় গুদাম। অবশেষে আবার লাইট চালু হয়। রাজু মাস্তান সামনে তাকিয়ে আগন্তুককে দেখতে পায়। আশেপাশে তাকিয়ে দেখে তার সব চেয়ালার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়ে কাবু হয়ে আসে রাজু মাস্তান। তার মুখে হতবুদ্ধি, ভয়ের ছাপ। সে ধীরে ধীরে বলে, তুই তুই আসলে কে? আগন্তুক তার হুডি খুলে মুখোশ ছিঁড়ে ফেলে। হুডির পেছনে রক্ত পিপাসু যে একজন সুন্দরী রূপবতী নারী হতে পারে, এটা রাজু কেন দুনিয়ার কেউ ভাবতে পারবে না। চোখ লাল, তীক্ষ্ণ দৃষ্টি, কেটে যাওয়া ঠোঁটে প্রশান্তির হাসি। আমি ন্যায় বিচারের দেবী, প্রতিটা অসহায় ব্যক্তির কষ্ট ও কান্নার প্রতিশোধকারী। আর তোদের মতো জানোয়ার অমানুষের জন্য সাক্ষাৎ মৃত্যু। রাজু মাস্তানের বুকের মাঝে ঢুকিয়ে দেয় ছুরি। এক ঘূর্ণি টান, আর রক্তে ভিজে যায় তার শার্ট। আগন্তুক মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিভাবে রাজু ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। রাজুর বন্দিশালায় থাকা সব মেয়েদের মুক্ত করে তারপর ধীরে ধীরে বেরিয়ে যায়। বুটের নিচে চরম শব্দ। চারিদিক নিশ্চুপ। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আসে আরেকটি ছায়া মানব, ঠোঁটে সিগারেট, মুখে তৃপ্ত মুচকি হাসি। ইন্টারেস্টিং, খেলা আবার জমবে দেখছি। এই শহরে যে আগে থেকে একটি সুন্দর দেহের দানব বাস করত জানা ছিল না। যখন দানবে দানবে প্রেম হবে
তখন যুদ্ধ শুরু হবে ভালোবাসা দিয়ে। সকাল হতেই রুদ্র আর মজনু বেরিয়ে পড়ে রাজু মাস্তানের আস্থানার উদ্দেশ্যে। রাজু মাস্তান এতটাই কুখ্যাত যে অলিগলির সব বাচ্চারা ওকে চিনে। রুদ্র ধীরে পায়ে এগিয়ে আসছে, মজনু পেছন পেছন আসছে। ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রুদ্রর চোখে কালো সানগ্লাস, গায়ে জীর্ণ শীর্ণ জ্যাকেট, কিন্তু হাঁটার স্টাইলে শরীরের নড়াচড়ে রাজত্বের ছাপ। দুজনে রাজু মাস্তানের গুদামের সামনে আসলো। মজনু একটু ভয় পেয়ে বলে, ভাই, কই রাজু মাস্তানের গুদাম, কই লোকজন? নীরবতা আমার খুব ভয়ঙ্কর লাগে। রুদ্র কোনো কথা বলে না। গেট ঠেলে ভিতরে প্রবেশ করে দুজনে। ভেতরে ঢুকতেই থমকে যায় দুজনে। ভেতরটা যেন যুদ্ধক্ষেত্র। দেওয়ালে রক্ত, মেঝেতে লাশ। কেউ রুদ্ধশ্বাস হয়ে, কেউ চোখ উল্টে, কেউ মুখ থেতলে পড়ে আছে। কারোর হাত নাই তো কারোর পা নাই। একটা পুরো গ্যাং মাটির সাথে মিশে গেছে। মজনু চিৎকার দিয়ে ওঠে। হায় রে, সবগুলার কাইটটা পিস পিস কইরা ফেলছে। রুদ্র, পালা এখান থেকে জলদি। একটু চুপ থাক দয়া করে। রুদ্র তীক্ষ্ণ নজরে আশেপাশে তাকায়। সে হাঁটু গেড়ে পড়ে থাকা এক লাশের দিকে তাকায়। তার মুখে হালকা হাসি। মৃত শরীর কথা বলে না, কিন্তু রক্ত মাঝে মধ্যে অনেক কিছুই বলে ফেলে। এটা কোনো দলের কাজ না, এটা একা একজন কোনো দানবের কাজ। মজনু অবাক হয়। তুই কেমনে বুঝলি এতগুলো খুন একা একজন করেছে? আর একা একজনের পক্ষে সম্ভব নাকি পুরো গ্যাং শেষ করা? রুদ্র একটু হাসে, দাঁড়ায়। সবগুলো খুনের পার্টনার এক। তোকে বললেও তুই বুঝবি না। পুলিশ আসার আগে জলদি শটকে পড়ে। এখন আপাতত বস্তি এলাকা। দুপুর 2:45। রুদ্র আর মজনু বসে আছে রাস্তার পাশে। মাথায় ময়লা চাদর, কাঁধে ছেঁড়া বস্তা, হাতে ফাটা মাটির বাটি। দুজনে সারাদিন ভিক্ষা করে প্রচুর ক্লান্ত। দুজনে ঠাঁই হয়েছে বর্তমানে গুলিস্তানের পাশের এক বস্তিতে। মজনু ফিস ফিস করে বলে, দোস্ত, চল না এই শহর থেকে চলে যাই। আমার না কেন জানি মনে হচ্ছে রাজু মাস্তানের গ্যাং শূন্য হওয়ার দায় আমাদের উপরেই পড়বে। রুদ্র চুপ। তার চোখ বস্তির ছোট ছোট বাচ্চাদের খেলার মাঝে আটকে আছে। কিরে, আমি তোকে কিছু একটা বলছি তো। রুদ্র কিছু একটা বলবে, ঠিক তখনই দূর থেকে শোনা যায় গাড়ির শব্দ। একটা সাদা প্রিমিয়াম SUV থামে বস্তির গলিতে। দুজন বডিগার্ড নামলেও সামনে হেঁটে আসে একজন যুবতী নারী। শুধু যুবতী নারী বলে ভুল হবে, সৌন্দর্য শব্দটা যেন তার সাথেই যায়। লাল টপ, ব্ল্যাক প্যান্ট, চোখে সানগ্লাসে মেয়েটিকে আরও রূপবতী করে তুলেছে। বাচ্চারা দৌড়ে এসে ঘিরে ধরে তাকে। আপু আইছে, আরিয়া আপু আইছে। রুদ্র এক নজর দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির নাম তাহলে আরিয়া। আরিয়া হাঁটু গেড়ে বসে, একটা ছোট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেয়। বডিগার্ডগুলোর হাতে অনেকগুলো খাবারের প্যাকেট। সে খাবার দিতে দিতে হাসে, বলে, কি খবর বাচ্চারা? হুম, সব সময় মারামারি দুষ্টুমি করলে চলবে বুঝি? ঠিকমতো খেতে হবে না? রুদ্রর পাশ থেকে এক বৃদ্ধা বলে উঠল, এ তো আমাদের আরিয়া মামুনি, মানুষরূপী মানবিকতার সাক্ষাৎ পরি, যে কিনা আমাদের বস্তির মানুষদের অনেক ভালোবাসে আর আমরা তাকে অনেক ভালোবাসি। মজনু ফিসফিসিয়ে বলল, দোস্ত, মেয়েটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না। চাঁদ দূর থেকেই সুন্দর। রুদ্র ঘোর লাগা কণ্ঠে বলল, চাঁদেও দাগ থাকে, কিন্তু এই মানুষরূপী চাঁদে কোনো দাগই নেই। হঠাৎ করে আরিয়া চোখ পড়ে এক কোণে বসে থাকা রুদ্রর দিকে। তার চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। সে ধীরে ধীরে রুদ্রের সামনে এসে দাঁড়ায়। বডিগার্ডরা বিরক্ত হয়ে বলে, ম্যাডাম, এটা তো একটা ভিখারি, গাড়িতে চলেন। আরিয়া হাত তুলে থামিয়ে দেয়। সে রুদ্রর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে চিনি। রুদ্র ধীরে ধীরে তাকায় আরিয়ার দিকে। আপনি আমাকে কিভাবে চিনবেন? তুমি সেদিন তোমার খাবার এক বৃদ্ধাকে দিয়েছিলে, অথচ তোমার খাওয়ার মতো কোনো খাবারই ছিল না। সেই ভিখারিই তুমি, তাই না? রুদ্র হাসে। আপনার স্মৃতিশক্তি খুবই প্রখর বলতে হবে ম্যাডাম। আরিয়া বসে পড়ে রুদ্রর পাশে। মজনু অবাক হয়। এত বড় ঘরের মেয়ে তাদের সাথে বসেছে, কিন্তু রুদ্র মোটেও অবাক হয় না। মনে রাখার মতো মানুষ খুব কম আছে এই শহরে, যে নিজের একমাত্র খাবারটা একজন অচেনা বৃদ্ধাকে দিয়ে দেয়। তাকে তো মনে রাখতেই হয়। মজনু দাঁত কেলিয়ে হেসে বলে, আমার বন্ধুর মন অনেক বড়, বুঝেছেন আফা? আমার বন্ধু আর আমি মাত্র 2 দিন হয়েছে এই শহরে এসেছি, অথচ সবাইকে কত আপন করে নিয়েছে আমার বন্ধু। রুদ্র চোখ রাঙিয়ে মজনুর দিকে তাকায়। তার যে এই শহরে নতুন, এটা বলাটা ঠিক হয়নি মজনুর। মজনু দাঁত কামড়িয়ে চুপ করে থাকে।
তোমরা শহরে নতুন, আগে কোথায় ছিলে আর এই শহরে কেন আসলে? ভিখারিদের নির্দিষ্ট কোনো শহর থাকে না। আমরা তো রাস্তার কুকুর। আমরা যেখানেই যাই সেখানটা নোংরা করে নিজেদের পরিবেশ করে তুলি। আরিয়া হালকা হাসে, এবার চোখে চোখ রেখে বলে, তুমি কি সত্যিই ভিখারি, না অন্য কিছু ছায়া হয়ে এসেছো এই শহরে? রুদ্র কিছুক্ষণ চুপ, তারপর হালকা গলে, আমি ভিখারি নই, আমি শুধু সেই মানুষ যে নিজের পরিচয় গিলে ফেলে, কারণ তার নাম শোনার আগেই মানুষের বুক কাঁপে। আমি একজন রাস্তার মানুষ। আরিয়া হেসে ফেল। তুমি তো বেশ কবি মশাই, ভয় আর দয়াকে এক সুতোয় বেঁধে ফেলেছো। তোমার সাথে বেশ জমবে বলে মনে হচ্ছে। আবার দেখা হবে কবি মশাই, আজ যাচ্ছি। আগামীবার যখন দেখা হবে তখন আবার জম্পেস আড্ডা হবে। রুদ্র কিছু বলল না, তার ঠোঁটে একটুখানি মুচকি হাসি। আরিয়া এসইউভি করে চলে যাচ্ছে। মজনু রুদ্রর কাঁধে মাথা দিয়ে রুদ্র মজনুর কাঁধে ধাক্কা দিয়ে বলে, কিরে ভাই, বড়লোকের বেটির প্রেমে পড়লি নাকি? রুদ্র একটুও হাসে না, শুধু বলে, এই শহরে প্রেমের কোনো গন্ধ নেই, আছে শুধু আগুন। তোর এসব গুরু গম্ভীর কথাবার্তা আমার ভাল লাগে না। যা বলবি সোজাসুজি বলবি। আমি আর কিছু বলবো না, যা হবে এবার নিজ চোখে দেখবি। অন্যদিকে ইন্সপেক্টর শিফাত তার থানায় বসে কেস ফাইলের দিকে গভীর নজরে তাকিয়ে আছে। সে একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কনস্টেবল হারুন এসে শিফাতের ডেস্কে চায়ের কাপ রেখে জিজ্ঞেস করল, স্যার, সেই সকাল থেকে এত মনোযোগ দিয়ে কি দেখছেন? খুনের কেস ফাইল দেখছি হারুন সাহেব। বড্ড রহস্য জড়িয়ে আছে সব খুনে। আপনার কাছে কি আর কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে? আপনি চট করে খুনিদের ধরে ফেলুন। এই কেসগুলো আর বাকি 5টা কেসের মতো না হারুন সাহেব। বিগত কয়েক মাসে হওয়া দেশের আনাচে কানাচে অসমাপ্ত খুনের ফাইল এগুলা। আজ পর্যন্ত কেউ এই খুনের রহস্যের সমাধান করতে পারেনি। তবে আমার মনে হচ্ছে এসব খুন একজন মানুষই করেছে। কি বলছেন স্যার? আপনার মানে সিরিয়াল কিলার? সিরিয়াল কিলার বললে ভুল হবে। হাই স্কিল্ড একজন কন্ট্রাক্ট কিলার, যে অন্ধকারের আশ্রয় নিয়ে অপরাধ করে, আবার সেই অন্ধকারে হারিয়ে যায়। তাহলে এখন কি করবেন স্যার? ডুব দিব। কোথায় ডুব দেবেন স্যার? আশেপাশে তো কোনো পুকুরও নেই ডুব দেওয়ার জন্য। রহস্যের পুকুরে ডুব দিব। যত গভীরে যাব ততই এই কেসের খুনি সম্পর্কে জানতে পারবো। কনস্টেবল হারুন জানে ইন্সপেক্টর শিফাত যদি একটা কেস ধরে তখন সেটা শেষ করেই ছাড়ে। রুদ্র পরের দিন ভিক্ষা করতে করতে একটি স্কুলের সামনে যায়। ভিক্ষা করতে করতে হঠাৎ তাকে পেছন থেকে একজন ডাক দেয়, ভাইয়া। রুদ্র পেছনে তাকায়। সেদিনে সে পিচ্চি মেয়েটিকে দেখতে পায়, যে কিনা রুদ্রকে পিঠে দিয়েছিল। রুদ্র এগিয়ে যায় ওর দিকে। আরে তুমি কি এই স্কুলে পড়ো নাকি? হ্যাঁ, আমি এই স্কুলেই পড়ি। তা তুমি আমার স্কুলের সামনে কি করছো? রুদ্র ইতস্তত বোধ করে জীবনে এই প্রথম। বুঝেছি, তুমি নিশ্চয়ই ভিক্ষা করতে এসেছো। আচ্ছা ভাইয়া, বলো তো তুমি ভিক্ষা কেন করো? রুদ্র হাসে। কেন আবার? আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই, তাই ভিক্ষা করে খাই। ভুল বললেন আপনি। রুদ্র পেছনে তাকায়, আরিয়াকে দেখতে পায়। আপনি এখানে কি করছেন? আরে, উনি তো আমাদের ইংলিশ টিচার। রুদ্র ভুরু কুচকায়। আপনি স্কুলে পড়ান? আরিয়া হেসে জবাব দেয়, কেন, আমাকে দেখে কি শিক্ষিকা মনে হয় না? অবশ্য না হওয়ার কথা, আপনাকে দেখেও তো ভিক্ষুক মনে হয় না। রুদ্র আটকে ওঠে। আরিয়াও জোরে হাসে। আপনার নামই তো জানা হলো না গতকাল। রুদ্র মলিন গলায় জবাব দেয়, লোকে তো রাস্তার ভিখারি বলে, তবে বাপ মায়ের নাম দিছিল রুদ্র। রুদ্র? আরিয়া কয়েকবার নামটা উচ্চারণ করলো। টিচার, আপনি কি ভাইয়াকে আগে থেকেই চিনেন? না মাইসা, তবে খুব দ্রুত তোমার ভাইয়াকে চিনে ফেলবো। মাইশা, তুমি থাকো, আজ আমি আসি, আমাকে কাজে যেতে হবে। এখন তো লাঞ্চ টাইম, তুমি আসো আমার সাথে খাবে। আরে না না, আমি তোমার সাথে খেললে তোমার বন্ধুরা তোমার সাথে মিশবে না। মাইশা উদাস গলেই বলল, আমার এমনিতেও কোনো বন্ধু বান্ধব নেই। রুদ্র আকাশ থেকে বলল, এত ভালো ও মিশুকে একটা বাচ্চা মেয়ের বন্ধু নেই? তোমার কোনো বন্ধু নেই? আসলে ও ঠিকভাবে হাঁটতেই পারে না, আর বেশিক্ষণ কথা বললে ওর শ্বাসকষ্ট শুরু হয়, কথা বলতে পারে না, তাই ওর সাথে কেউ মিশতেও চায় না। রুদ্র মায়া ভরা দৃষ্টি নিয়ে ওর দিকে তাকায়।
তারপর মাথায় হাত বুলিয়ে বলে, আজকে আর কোনো ভিক্ষা করব না, সারাটা দিন তোমার সাথে থাকবো। মাইশার চোখ জল করে ওঠে। তুমি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ, সত্যি বলছি। জানো ভাইয়া, আমার না কোনো ভাই বোন নেই। আমার আব্বু আমার রোগের কারণে আমাকে আর আম্মুকে ছেড়ে চলে গিয়েছে। তবে আম্মু অনেক স্ট্রং, আমাকে কোনো কিছুর কমতি রাখে না। কিন্তু মাঝে মধ্যে মনে হতো আমার যদি কোনো বড় ভাই বা বোন, কোনো বন্ধু থাকতো যার সাথে আমি সারা দিন কথা বলতে পারি, খেলতে পারি, ঘুরতে পারি। আম্মু তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। আমি আছি না, এখন থেকে আমি তোমার সব। আরিয়া রুদ্রর দিকে এক নজর তাকিয়ে আছে আর ভাবি, কে এই ছেলেটি? এরকম বিশাল মনের মানুষ কি করে একজন রাস্তার ভিখারি হতে পারে? আরিয়াকে এক নজর তাকিয়ে থাকতে দেখে রুদ্র হালকা কাশি দেয়। আরিয়া কিছুটা লজ্জা পায়। মাইসা, এবার তো তুমি তোমার ভাইয়াও পেয়ে গেলে। এই খুশিতে চলো একসাথে লাঞ্চ করি আমরা। আপনি এত বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো ভিখারির সাথে খাবেন ম্যাডাম? আমি মানুষকে তার আর্থিক অবস্থা দিয়ে নয়, তার মন দিয়ে বিবেচনা করি। আর আপনি তো মনের দিক দিয়ে রাজা। এবার কিন্তু আমি লজ্জা পাচ্ছি। তোমাদের বকবক শেষ হলে খেতে চলো, আমার অনেক খিদে পেয়েছে। মাইশার কথায় আরিয়া আর রুদ্র হেসে ফেলে। সূর্যের আলোয় ঝলমল করছে শহরের ব্যস্ত সকাল। ক্যামেরায় ফ্ল্যাশ, মিডিয়ার ভিড়, গাড়ির সারি, সব যেন অপেক্ষা করছে একজন ব্যক্তির আগমনের জন্য। একটি কালো রোলেক্স স্লো মোশনে পার্টি অফিসের সামনে এসে থামে। ড্রাইভারের দরজা খোলার সাথে সাথে বেরিয়ে আসে মিরাজ সাহেব। চোখে কালো সানগ্লাস, ধবধবে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা পাতলা চাদর, সামনে পেছনে ছুটে আসে মিডিয়া। স্যার, আপনি তো সারা শহরের পরিচিত একজন সমাজসেবক। আজ পার্টি অফিসে আপনার আগমনের উদ্দেশ্য কি? জনগণ আমার পরিবার। এতদিন তাদের পিছনে ছিলাম, কিন্তু এখন আমি থাকতে চাই ছায়ার মতো। শুধু তাই নয়, তাদের অধিকারের জন্য লড়তে চাই, তাদের হয়ে সামনে দাঁড়াতে চাই। এজন্য আমি মন্ত্রী পদে মনোনয়ন দিতে এসেছি। সাথে সাথে করতালি, স্লোগান, ভিড়ের উল্লাস। লোকজনের চিৎকার করে, মিরাজ ভাই জিন্দাবাদ। শহরের গর্ব মিরাজ ভাই। সমাজসেবক, খ্যাত শহরের সবচেয়ে ধনী লোক মিস্টার মিরাজ পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে সব লোকজন এসে জড়ো হয়েছে তাকে একটিবার দেখার জন্য। তিনি কোনো সেলিব্রিটির চেয়ে কোনো অংশে কম জনপ্রিয় নয়। আজ তিনি পার্টি অফিসে এসেছেন তার মন্ত্রীর পদে নমিনেশন জমা দেওয়ার জন্য। তিনি পার্টি অফিসের ভেতর ঢুকতেই পার্টি অফিসের আরেক কর্মী রাসেল খান এগিয়ে আসে। আরে মিরাজ সাহেব, যে আপনি আমাদের পার্টি অফিসে এসে আমাদের ধন্য করে দিলেন। মিরাজ সাহেব হাসি মুখে বলেন, আপনি সব সময় আমার নামে বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করেন, এতে কিন্তু আমি লজ্জা পাই। কি যে বলেন না আপনি! আপনার অবদান তো শুধু এই পার্টি অফিসে না, বরং পুরো শহর স্বীকার করতে পারত। আপনি শহরের উন্নয়নের জন্য যা যা করলেন তা কোনো মন্ত্রীও করবে না। এবার কিন্তু বেশি বেশি বলে ফেললেন। এবার না থামলে আমাকে এখন জায়গাটা ত্যাগ করতে হবে। আপনি আমাদের আমন্ত্রণে এসেছেন আজ এখানে, এবার তো আর আপনাকে ছাড়ছি না। চলুন আমার সাথে। রাসেল খানের পিছু পিছু মিরাজ সাহেব হাঁটলেন। হেড অফিসে নিয়ে গেল তাকে। মিরাজ যখন মনোনয়ন জমা দিচ্ছে তখন একপাশ থেকে প্রবেশ করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল। স্যুট পরা গম্ভীর চেহারায় অভিজ্ঞ নেতা, তার চোখে তীব্র বিদ্বেষ। মিরাজ সাহেব, রাজনীতি কোনো খেলা নয়, এটা হলো যুদ্ধের মাঠ। আপনার জায়গা ব্যাকস্টেজ, মঞ্চ নয়। আপনি মনোনয়ন উইথড্র করুন আর শান্তিতে থাকুন। জাফর সাহেব, আপনার সময় ফুরিয়েছে। এখন সময় এসেছে আগুন জ্বালাবার। শহরের লোকজনের এবার শান্তিতে বাঁচার দিন আসন্ন। শুধু শুধু নিজের বিপদ টেনে আনছেন আপনি। আপনার একটা মেয়ে আছে। এখন যদি আপনার রাজনীতিতে আশা নিয়ে আমার ছেলেপুলে কিছু করে ফেলে, তাহলে আমার তো আর কিছু করার থাকবে না। মিরাজ শক্ত গলায় উত্তর দিল, আমি পিছিয়ে আসার লোক নই। জাফরের মুখ গম্ভীর হয়ে ওঠে। সে চলে যায়, কিন্তু চারপাশে উত্তেজনার ঝড় এখনও বিদ্যমান। কিছুক্ষণের মধ্যেই মিরাজ সাহেব পার্টি অফিস থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। রাসেল তার গাড়ির কাছে এগিয়ে এসে প্রশ্ন করে, স্যার, জাফর ইকবালের হুমকিকে হালকাভাবে নেওয়া যাবে না। আপনি ভালো করে জানেন আপনার উপর যে কোনো সময় হামলা হতে পারে। আপনাকে সাবধানে থাকতে হবে। মানুষের উপকার করতে যদি একটু হুমকির সম্মুখীন হতে হয় তাহলে ক্ষতি কি? আপনার এসব নিয়ে ভাবা লাগবে না।
মানুষের ভালোবাসা যতদিন আমার সাথে আছে ততদিন আমার কিচ্ছুই হবে না। মিরাজ সাহেব চলে যান। রাসেল খান এক নজর তার গাড়ির দিকে তাকিয়ে থাকে। মিরাজ সাহেব চলে যেতেই রাসেল খানের মুখে শয়তানি হাসি তীর সমান হয়। পকেট থেকে ফোন বের করে একজনকে কল দিল। টার্গেট বের হয়ে গিয়েছে, হুড়িয়ে দে শালাকে, ও যেন আজ রাতের চাদর না দেখতে পারে। কল কেটে দিয়ে হাসতে হাসতে রাসেল খান পার্টি অফিসের ভিতর চলে যায়। মিরাজ সাহেবের গাড়ির রাস্তায় চলতে থাকে। হাইওয়ে ধরে গাড়ি এগোচ্ছে। হঠাৎই সামনে থেকে একটি ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দেয়। গাড়ি বাদিকে ছিটকে পড়ে। ট্রাক মুহূর্তের মতো উধাও হয়ে যায়। মিরাজ সাহেবের গাড়ি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। লোকজন ছুটে আসে। মিরাজ সাহেবও তার ড্রাইভারকে আহত অবস্থায় বের করে আনে। মুহূর্তের মধ্যেই মিরাজ সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তার হাসপাতালে যাওয়ার পূর্বেই তার অ্যাক্সিডেন্টের খবর বাতাসের গতিতে চারিদিকে ছড়িয়ে যায়। হাসপাতালের বেডে মিরাজ সাহেব শুয়ে আছেন। চোখের উপরে অল্প কাটা, মাথায় সেলাই, হাতে পায়ে ব্যান্ডেজ। সময় মতো মিরাজ সাহেবকে হাসপাতালে আনায় উনি বেঁচে যান, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার ড্রাইভার মারা যায়। শহরের সব বড় বড় লোক, নেতা, সেলিব্রিটি ফুলের তোড়া নিয়ে আসছে ওনার সাথে দেখা করতে। একের পর এক ফেসবুকে ট্রেন্ডিং, আওয়ার সেভিওর হার্ট ইন অ্যাক্সিডেন্ট। মিডিয়া কভারেজও ঢাকঢোল পিটিয়ে হচ্ছে। দুদিন পর মিরাজ সাহেব নিজে মিডিয়ার কাছে বক্তৃতা দেন যে উনি সুস্থ আছেন আর চিন্তা করার প্রয়োজন নেই। কোনো শত্রু ওনাকে দমিয়ে রাখতে পারবে না দেশের কল্যাণ করাতে। ওনার বক্তৃতায় ওনার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। মিরাজ সাহেব হাসপাতালে বেডে বসে আছে। একটু পর তাকে ডিসচার্জ করা হবে। এরই মাঝে মিরাজ সাহেবের অ্যাসিস্ট্যান্ট নাফিউল এসে বলে, স্যার, আপনি এখন পুরো দেশের হট নিউজ। আপনি তো এখন পুরো হিরো হয়ে গেছেন দেশের আম জনতার কাছে। মিরাজ সাহেবের ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি রেখা ফুটে ওঠে। মানুষ ভাবে আমি রাজনীতি জানি না, কিন্তু তারা জানে না যে রাজনীতিতে যারা দাবা খেলে আমি তাদের বোর্ডটাই পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখি। শহরের শেষ প্রান্তে পুরনো একটা গ্যারেজ ঘর। বাইরে ঝড়ো বাতাস, ভেতরে অন্ধকার আর ধাতব গন্ধে ভরা একটা নির্জন জায়গা। একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রাসেল খান। শরীর থেকে রক্ত চুইচুই করে পড়ছে। একটা ভারী বুটের শব্দ ধীরে ধীরে কাছে আসে। রাসেল খান আহত দৃষ্টিতে পিটপিট করে সামনে তাকায়। স্লো মোশনে প্রবেশ করে মিরাজ। সাদা পাঞ্জাবি, কিন্তু রক্তের দাগ আর তার কলার পর্যন্ত ছুঁয়ে আছে। গলায় সোনার মোটা চেন, চোখে ভাসছে হিংস্র শান্তি। তুই জানিস না এই নোংরা খেলার পরিণাম কত দূর পর্যন্ত গড়াতে পারে? জনগণের ভালোবাসা পেতে মানুষ কত কিছুই না করে। আমি শুধু রাস্তায় রক্ত বিলিয়েছি, তাও আবার নিজের। কোনো শুভ কাজের পূর্বে রক্তপাত হওয়া মন্দ কিছু না। তুই জানিস না আমি কার লোক? তুই আগুনের সাথে খেলছিস। আমি বেশ ভালো করেই জানি যে তুই জাফর খানের লোক, আর আমি সেদিন বেশ ভালো করেই জানতাম আমার উপর আক্রমণ হবে। এজন্য নিজেই নিজের উপর হামলার পরিকল্পনা সাজাই। এতে আমি প্রাণেও বেঁচে যাই আর জনগণের অফুরন্ত ভালোবাসাও পেয়ে যাই। আর কি বললি তুই? আগুন? জাফর খান আগুন হলে আমি হলাম আগ্নেয়গিরি। মিরাজ রাসেলের চোয়াল বরাবর ঘুষি মারে। রাসেলকে ঘুষি মারতেই চেয়ারের সঙ্গে সে ছিটকে পড়ে। মিরাজ নিচু হয়ে কানে কানে ফিসফিস করে, তুই ভাবলি আমি রাজনীতি জানি না? না রে, আমি মিথ্যা ভিড় বানাতে জানি, আর ভিড়ের মাঝে লাশও লুকাতে জানি। মিরাজ পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে। ধাতব শব্দে ছুরি হাঁসফাঁস করে ওঠে। রাসেল ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে, তুই একটা জানোয়ার। জানোয়ার? ঠিক বলেছিস। আমি এই সভ্যতার দানব, যার কাজ হলো এই জাতিকে নরকের দর্শন করানো। মিরাজ কথাটা বলে ছুরি দিয়ে রাসেলের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। রাসেলের রক্ত ছিটকে দেওয়ালে ছড়িয়ে পড়ে। রাসেল গড়াগড়ি খেতে থাকে আর এক পর্যায়ে সে শান্ত হয়ে যায়। মিরাজ সাহেব উঠে দাঁড়ায়, তার মুখে রক্তে ভেজা। রক্ত দিয়ে আজকাল মানুষ ভক্ত পায়, ভালোবাসা দিয়ে নয়। পেছন থেকে মিরাজের পিএস নাফিউল ডাক দেয়, স্যার, ইমার্জেন্সি। মিরাজ ঘাড় কাত করে পেছনে তাকায়। নাফিউল ভয়ত গলায় বলে, আরিয়ান ম্যাডামের ব্যাপারে। মিরাজ চুল ঠিক করতে করতে বাইরে বেরিয়ে আসে। তার গাড়ির পেছনে ছিটে পড়ে আছে মিরাজের রক্তমাখা পাঞ্জাবি। তার পুরো শরীর পরিষ্কার। তাকে দেখে কেউ বলতেই পারবে না যে সে একটু আগে রক্ত দিয়ে গোসল করেছে। নাফিউল ড্রাইভারের পাশে বসে জিজ্ঞাসা করে, স্যার, কোথায় যাব? মিরাজ বাঁকা হাসি দিয়ে বলে, আমার মেয়ের কাছে।
রুদ্র ও মজনু নিত্যদিনের মতো ছেঁড়াফাটা পোশাকে রাস্তায় নেমেছে ভিক্ষা করার জন্য। তারা শাহবাগের রাস্তা ধরে এগোচ্ছে, এরই মধ্যে একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামে তাদের সামনে। দরজা খুলে নামে আরিয়া। আরিয়াকে এই সময় তাদের সামনে দেখে দুজনেই হতভম্ব হয়ে যায়। ম্যাডাম, আপনি এখানে? এমনিই আসলাম তোমাদের সাথে দেখা করতে। রুদ্র ভুরু কুঁচকায়। এমনি এমনি তো আর আপনি আসবেন না, আপনার আজকে ডিউটি নেই স্কুলে? তোমার স্মার্ট কথাবার্তা বারবার আমাকে ইঙ্গিত দেয় তুমি কোনো সাধারণ ভিখারি না। আপনার অদ্ভুত চলাফেরাও আমাকে ইঙ্গিত দেয় যে আপনি সাধারণ কোনো টিচার নন। এই যে এত বিলাসবহুল গাড়ি, আপনার বিলাসবহুল চলাফেরা কোনোটাই একজন মাধ্যমিক স্কুলের শিক্ষিকার হতে পারে না। আরিয়া আবারও হাসে। তুমি আসলেই বুদ্ধিমান। আমি স্কুলে পড়াই কারণ আমার বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। আর যদি বলি আমার লাক্সারি লাইফ লিড করা নিয়ে, এসব আমার বাবার সম্পত্তি। আমার বাবা এই শহরের ধনী একজন মানুষ। আপনি তো তাহলে সেই টাকা পয়সার মালিক। তবে আপনি আমাদের মতো ফকিরদের কাছে আসেন কেন বারবার? এর কারণ এখন না, পরে জানতে পারবে। তবে এখন চলো আমার সাথে। কোথায় যাব? প্রশ্নের উত্তর আমার সাথে গেলেই জানতে পারবে। আমরা কোথাও যাব না, এখন আমাদের কাজের সময়। আমার সাথে গেলে কিন্তু তোমাদেরই লাভ। ম্যাডাম যেহেতু বলছে, তাহলে আমাদের যাওয়া উচিত। রুদ্র আর চোখে মজনুর দিকে তাকায়। মজনুর চোখে তাজা তাজা লোভ। আরে চল না, এমন করিস কেন? তোমার বন্ধু যেতে চাচ্ছে আর তুমি না করবে, গেলে কিন্তু তোমারও লাভ হবে। রুদ্র 1 মিনিট চুপ থেকে বলল, আচ্ছা চলুন। রুদ্র আর মজনু দুজনেই আরিয়ার সাথে গাড়িতে উঠল। গাড়ি চলা শুরু করলো। গাড়ি এসে থামলো ঢাকার বসুন্ধরা সিটির বিশাল একটি শপিং কমপ্লেক্সের সামনে। মজনু গাড়ি থেকে নেমে শপিং মলের দিকে তাকিয়ে হাঁ করে রইল। রুদ্র আরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? ভেতরে চলো, তারপরই বুঝতে পারবে। এত বড় বিল্ডিং এর ভেতরে আমরা ঢুকবো? জীবনে তো এত বড় বিল্ডিং এর সামনে ভিক্ষাও করতে আসিনি। এখন থেকে তোমাদের সাথে আরো অনেক কিছুই হবে যা তোমরা কখনো ভাবনি। এখন ভেতরে আসো। আরিয়া হাঁটতে হাঁটতে ভেতরে চলে গেল। মজনু ও রুদ্র এগিয়ে গেল। দুজন গার্ড ওদের সামনে এসে দাঁড়ালো। দুজন অদ্ভুত চেহারার ছেলেকে দেখে গার্ডের চোখ কপালে। দুজনের গায়ে ছেঁড়া কাপড়, ধুলো মাখা পা আর কাঁধে ময়লা বস্তা। এই এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন দেখছেন না ভেতরে যাচ্ছি? না, তোদের ভেতরে যাওয়া যাবে না। এখানে তোদের মতো ছোট লোকদের যাওয়ার জায়গা নাকি? কেন, আমরা চুরি করব নাকি? করতেও পারিস, বলা তো আর যায় না। এটা মল বস্তি না, এখানে ঢুকতে হলে প্রপার ড্রেস আপ লাগে। রুদ্র চুপ করে তাকিয়ে থাকে। মুখে হাসির ছিটা ফোটাও নেই, চোখে আগুন জ্বলছে। আরিয়া এগিয়ে আসে, তারপর ঠান্ডা গলেই বলে, ওরা আমার সাথে আসছে। আমাকে নিশ্চয়ই চেনো তোমরা। গার্ডরা ভয়ে চুপসে যায়। জি ম্যাম, আপনাকে চিনি আমরা। আমি যদি নিয়ে আসি তারা আমার গেস্ট। আমার গেস্টদের সম্মানে আঘাত মানে আমাকে অসম্মান করা। আর আমাকে অসম্মান করার মানে কি হতে পারে জানো নিশ্চয়ই। গার্ডরা হতভম্ব, আর কিছু না বলে দরজা খুলে দেয়। টিটকারি মেরে বললাম, আমরা হলাম ভিআইপি ভিখারি, বুঝেছেন নিশ্চয়ই। চল রুদ্র। মলের ভেতরে প্রবেশ করে দুজনে। চকচকে টাইলস করা মেঝে, চারদিকে বাতি আর ব্যান্ডের দোকানের ঝলক দেখে মজনু হাঁ করে তাকিয়ে থাকে। রুদ্র, রে রে রে, দেখ ভেতরে কত বড় রাজপ্রাসাদ। আস্তে কথা বল, এটা কোনো রাজপ্রাসাদ না, এটা হলো শপিং মল, যেখানে মানুষ কেনাকাটা করে। রুদ্র আরিয়ার উদ্দেশ্যে বলল, কিন্তু ম্যাডাম, আপনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? আরিয়া হেসে বলে, এখানে এসেছি তোমাদের নতুন মানুষ বানাতে। মানে? আরিয়া ওদের জেন্টস ক্লথ সেকশনে নিয়ে যায়, তারপর বলে, মানে হলো এখানে তোমাদের যা যা পছন্দ সব নিবা, টাকা আমি দিব। রুদ্র ইতস্তত বোধ করে, সে কিছু বলবে তার আগে মজনুর হাত ধরে খুশিতে লাফিয়ে ওঠে। মজনুর খুশি দেখে রুদ্র চুপ করে থাকে। শপের ভেতরে ঢুকতেই সেলসম্যান চোখ কুঁচকে তাকায়, কিন্তু আরিয়া এক হালকা হাসি দিয়ে বলে, এরা দুজনই আমার গেস্ট, এদের ভালোভাবে আপ্যায়ন করবে। ওকে ম্যাম। আরিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, এই সব পুরো মলের সবচেয়ে বড় দোকান, যা ইচ্ছে নিতে পারো এখানে। এই সব
এমনকি মলের বেশিরভাগ শপের ম্যানেজার ও সেলসম্যান আরিয়াকে বেশ ভালোভাবেই চিনে, তাই আর কিছু বলল না। দুজনেই ঘুরে ঘুরে পুরো শপ ঘুরল। মজনু বিস্ফোরিত দৃষ্টিতে শুধু এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। একটা করে পোশাক ধরছে আর তার দাম দেখে ছিটকে সরে যাচ্ছে। আরিয়া আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র এক কোণে দাঁড়িয়ে আছে, তার মাঝে কোনো কৌতূহল কিংবা আগ্রহের ছিটেফোঁটাও নেই। মজনু আরিয়ার কাছে এসে বলল, ম্যাডাম, এত দামি দামি রং বেরঙের পোশাক তো জীবনেও দেখি নাই। কোনটা রেখেছে কোনটা নিব বুঝতেই পারছি না। আচ্ছা, আমি পছন্দ করে দিচ্ছি তোমাদের জন্য। আরিয়া রুদ্রকে লক্ষ্য করে সেলসম্যানকে বলল, ওর জন্য ক্লাসিক ব্যাগ, স্যুট, সেট আর শু, আর মজনুর জন্য কিছু ফাঙ্কি টাইপের ড্রেস নিয়ে আসো। রুদ্র ফিটিং রুম থেকে বের হয় ব্ল্যাক শার্ট আর কোঅড প্যান্ট পরে। আরিয়া একটু থেমে চেয়ে থাকে। রুদ্রকে যেন এই পোশাকেই মানায়, ওই ভিখারির পোশাকে নয়। এই মানুষটাকে আমি কোথায় যেন দেখেছি। মজনু বের হয় রঙিন শার্ট আর সাদা জিন্স পরে। আয়নায় নিজেকে দেখে বলে, রুদ্র ভাই, আমি তো পুরো হিরো হয়ে গেছি। রুদ্র হালকা হাসি। বিল পে করার পর আরিয়া একটি গিফট শপে ঢুকে কিছু কেনাকাটা করে। রুদ্র বারবার তাকে এসব কেনার উদ্দেশ্যে জিজ্ঞাসা করার পরও সে উত্তর দিচ্ছে না। তারপর তিনজনে একটি ক্যাফেতে গেল। আরিয়া দুজনকে জিজ্ঞাসা করলো, তোমরা কফি খাও? কফির স্বাদ কেবল দুবার পেয়েছি, একবার শীতের কনকনে দিনে আর একবার বৃষ্টির রাতে। তোমার কথা শুনলে মনে হয় তুমি কবি নাকি ফিল্মের হিরো। না, মানে ভিক্ষা করার সময় মাঝে মধ্যে কিছু ভদ্রলোক টঙের কফি খাইয়েছিল। তাও তো তোর কপালে টং দোকানের কফি জুটেছে, আমার তো তাও জুটেনি। আচ্ছা, আমি তোমাদের জন্য ক্যাপুচিনো অর্ডার করছি। এটা খেতে অনেক ভালো। কফি আসার পর মজনু কফিতে চুমুক দিয়ে উল্লাসী গলায় বলে, এইটা কি গো ম্যাডাম, কফি নাকি চিনির কালো পানি? আমার তো চিনি খাইলে দাঁত পড়ে, এইটা খাইলে তো আত্মা লাফায়া বের হইয়া যাইব। সবাই হেসে ওঠে। আরিয়া রুদ্রের দিকে তাকিয়ে হালকা গলায় বলে, তুমি জানো তুমি অনেক আলাদা সবার থেকে। সেদিন এক বৃদ্ধাকে তোমার খাবার দিয়ে দিলে, আবার মাইসাকে নিজের বোনের মতো আগলে রাখলে। তুমি আর বাকি 5টা ভিখারির মতো নিচু মন মানসিকতার নও। রুদ্র গম্ভীর গলায় উত্তর দেয়, খোদা মানুষকে জানোয়ার বানায়। আমি চাইনি বৃদ্ধা এই শেষ বয়সে জানোয়ার হোক, আর খাবারটা সেই বৃদ্ধার ভাগ্যে ছিল। আরিয়া রুদ্রের কথাই মুগ্ধ হয়ে চেয়ে থাকে। তুমি খুব অন্যরকম। আমি বহু মানুষ দেখেছি, কেউ কেউ খুব নিঃস্ব হয়ে জানোয়ার হয়ে যায়, আবার কেউ কেউ সব কিছু পেয়েও পশু হয়, কিন্তু তুমি একজন প্রকৃত মানুষ। আপনি আমাকে চিনতে ভুল করছেন। আমি মোটেও আপনার মতো দয়ালু বা ভালো মানুষ না। আমি মানুষ চিনি চোখ দেখে। তোমার চোখে আগুন আছে, কিন্তু সেই আগুন যে সত্যের আলো দেয়, ধ্বংসের আলো না। হঠাৎ মজনু বলে ওঠে, আপনারা দুজন কি সব কথা বলছেন? হ্যাঁ, প্রেমিক প্রেমিকারাও এরকম ফুসফুসুর করে না। আরিয়া হেসে ফেলে। রুদ্র একটুও না বদলে তাকিয়ে থাকে তার কফির কাপে। তার কথাই অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। তিনজন মল থেকে বের হয়ে গাড়িতে উঠল। গাড়ি চলা শুরু করেছে। রুদ্র পেছনের সিট থেকে বাইরে তাকায়। শহরটার আগের মতো নেই। এখন সে এখানে কারোর পরিচিত হয়ে উঠেছে। আমরা এখন কোথায় যাচ্ছি? ভাগ্য যেদিকে নিয়ে যায়। আরিয়া গাড়ি চালাচ্ছে আর মজনু গান গাইছে। গাড়িটি একটি পার্কের সামনে এসে থামলো। এখানে শহরের কোলাহলের বাইরে একটু শান্তি আছে। গাড়ি থেকে নামে তারা। ম্যাডাম, আমরা এই পার্কে কেন আসছি? আমার সাথে এসো, তাহলেই দেখতে পাবে। রুদ্র পার্কের ভেতরে যায়। রুদ্র কিছু পৌঁছার আগেই ছোট্ট মাইশা পেছন থেকে দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরে। মাইশা খুশিতে চিৎকার করে বলে, ভাইয়া তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমি আপুকে বলেছিলাম তুমি আসবে। মাইশা সুন্দর সাদা একটি ফ্রক পরে আছে। দেখতে তাকে ছোট্ট পরীর মতো লাগছে একদম। রুদ্র হাঁটু গেড়ে বসে বলে, মাইশা, তুমি এই সময় এখানে কি করছো? মাইশা রুদ্রের প্রশ্নের জবাব না দিয়ে আরিয়ার উদ্দেশ্যে বলে, ওয়াও ম্যাম, আপনি তো আমার ভাইয়াটাকে একেবারে রাজকুমারের মতো সাজিয়ে এনেছো। আরিয়ার হাতের গিফট মাইশাকে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মাইসা। আমি বলেছিলাম না তোমার ভাইয়াকে মানুষের মতো মানুষ বানিয়ে নিয়ে আসবো। রুদ্র থমকে যায়। চোখে মুখে এক অভিব্যক্তি, চমক
আবেগ বিস্ময়। সে একটু ঝুঁকে মাইশার মুখ দেখে। আজ তোমার জন্মদিন? মাইশা হাসি মুখে জবাব দেয়। হ্যাঁ ভাইয়া, তুমি না আসলে জন্মদিনই করতাম না। এই জন্য ম্যামকে বলেছিলাম তোমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে। রুদ্র আরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর মা আসেনি? না, ওর মা প্রচুর ব্যস্ত থাকায় আসতে পারেনি। রুদ্র মাইশার মাথায় হাত বুলিয়ে বলে, ওর মা নেই তো কি হয়েছে? আজ আমরা ওর জন্মদিন পালন করব। পার্কের এক কোণে ছোট্ট করে সাজানো হয়েছে রঙিন বেলুন, কেক, কিছু খেলনা আর বস্তির কয়েকজন বাচ্চা। মজনু উৎসাহ নিয়ে কেকের পাশে দাঁড়িয়ে বলে, আজ বাচ্চাদের হাসানোর দায়িত্ব আমার। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে মাইশার হাতে একটি রঙিন ফুল দিয়ে বলে, জন্মদিনে রাজ্যের সবচেয়ে সাহসী ভাই তোমাকে আশীর্বাদ জানায়। তুমি যেন বড় হয়ে এই শহরের আলো হয়ে ওঠো। আরিয়া চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখে। তার চোখে পানি। এই মানুষটা ভেতরে কতটা কোমল সে এখন আরও স্পষ্ট। মাইশা কেক কাটে, রুদ্র মজনু তালি দেয়, বাচ্চারা চিৎকার করে। এক মুহূর্তের জন্য মনে হয় এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে সুখী। এরপর রুদ্র নিচু হয়ে মাইশার কানে ফিস ফিস করে বলে, আজ শুধু তোর জন্মদিন না, আমারও নতুন জন্ম হয়েছে। সব বাচ্চাদের আনন্দে মাতি তুলেছে মজনু। এদিকে রুদ্র আরিয়ার সাথে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছে। এই শহরের একমাত্র জিনিস যা মানুষকে হাসাতে পারে তা হলো তার ছোট্ট স্মৃতি। আজকের দিনটা আমার ছোটবেলাকেই মনে করিয়ে দিল। তুমি কি সব সময় এভাবে অতীতের কথা মনে রাখো? ভবিষ্যতের যুদ্ধে টিকে থাকতে হলে অতীতকে ভুললে চলে না। আরিয়া কিছু বলে না। সে অনুভব করে এই মানুষটার ভেতরে একটা ছায়ার মতো কষ্ট লুকিয়ে আছে। সে জানতে চায়, তবে রুদ্র তাকে এখনও ঢুকতে দেয়নি। পাশ দিয়ে এক চাওয়ালা যাচ্ছিল। আরিয়া ওদের দুজনের জন্য জানে। রুদ্র কাপে এক চুমুক নিয়ে বলে, এই চায়ের মতো কিছু সম্পর্ক সময়ের সঙ্গে গাঢ় হয়, রক্ত ছড়ায় কিন্তু রং ছড়ায়, কিন্তু কিছু কিছু সম্পর্ক শুধু ঘ্রাণেই থেকে যায়। তাহলে আমাদের সম্পর্কটা কি ঘ্রাণ নাকি স্বাদ? রুদ্র তাকাই গভীরভাবে, ধীরে বলে, আপনার চোখে যা দেখা যায় এটা কখনো মুখে বলা যায় না, আর আমাদের মধ্যে যা হচ্ছে তা বলে ফেললেই বুঝি মধুরতা কমে যায়। আরিয়া থমকে যায়। প্রথমবার একটু লজ্জায় হেসে ফেলে। দুজনের মাঝে এক মুহূর্তে নীরবতা, চোখে চোখ। আবেগ থমকে আছে, বাক্য চুপ। পেছনে সূর্য ডুবে যাচ্ছে আর সামনে এক নতুন সম্পর্কের সূর্য উদয়। দূর থেকে একজন রুদ্র ও আরিয়ার ছবি তোলে। ওদের অজান্তেই ছবি তুলে দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ সে জানে সেখানে থাকা মানে মৃত্যুর অপেক্ষা করা। রাত্রি নেমেছে। আরিয়া রুদ্র আর মজনুকে তার গাড়িতে করে বস্তির গলি পর্যন্ত পৌঁছে দেয়। দরজা খুলে নামতে যাবার আগে হঠাৎ রুদ্র বলে, আজকের দিনটার জন্য আপনাকে ধন্যবাদ। আরিয়া হালকা হাসে, কিন্তু কোনো কথা বলে না। গাড়ির দরজা বন্ধ হয়। গাড়ি ধীরে ধীরে চলে যায় আর বস্তি অন্ধকারে রুদ্র ও মজনু দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। আজ রুদ্রের মুখে এক অদ্ভুত প্রশান্তি। পরের দিন বিকেলবেলায় রুদ্র একাকী রাস্তায় নেমেছে ভিক্ষা করতে। একটু আগে ঝড় বৃষ্টি হয়, চারিদিক নিশ্চুপ। হঠাৎ রুদ্রের সামনে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে গোটা 5 দানবের মতো বিশাল দেহের মানুষ এসে রুদ্রকে চেপে ধরে গাড়িতে উঠিয়ে আবার ঝড়ের গতিতে চলে গেল। রুদ্রকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার চোখ মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। তার সামনে দাঁড়িয়ে আছে সেই 5 দানবের শরীরের লোক। রুদ্র সেই কখন থেকে চুপ করে আছে, কোনো দয়ামায়া ভিক্ষা চাচ্ছে না, এমনকি চিৎকারও করেনি একবার। রুদ্রের সামনে ঘন অন্ধকার, আর সেই ঘন অন্ধকারে দাঁড়িয়ে আছে অন্ধকারের বাদশা, যার চেহারা অস্পষ্ট। রুদ্র মাথা নিচু করে আছে। কে তুই? আপনার কণ্ঠে উদ্বেগ, তবে দয়ামায়া নেই বললেই চলে। আমি কি কোনো মাফিয়ার সাথে কথা বলছি? অন্ধকারে থাকা ব্যক্তিটির ভুরু কুঁচকে যায়। রুদ্র মুচকি হাসে। তার চোখ বাঁধা থাকা অবস্থায়ও সে বুঝতে পারছে তার সামনে থাকা মানুষটির একটু পর অবস্থা কি হবে। তুই কোনো সাধারণ ভিক্ষুক হতে পারিস না। তুই কে বল, না হলে আমার লোকেরা তোকে কুমিরের খাবার বানাবে। ও ভুলে গেছিলাম আমার পোষা কুমিরগুলো বড্ড ক্ষুধার্ত। আমার ব্যাপারে আপনার এত আগ্রহ কেন, জানতে পারি কি? আমার মেয়ে যে প্রয়োজন ছাড়া কোনো সাধারণ ব্যক্তির সাথে কথা বলতে দুবার ভাবে, সে কিনা তোর মতো রাস্তার ফকিরের সাথে মেলামেশা করছে, যা আমার একটুও পছন্দের না।
রুদ্র শব্দ করে হাসে, গলায় ভয়াবহ শান্তি, মাথা নিচু করেই বলে, আমি আপনার মেয়ের সাথে শুধু একটু হেসেই কথা বলেছি, আর কিছু না। এত অল্পতেই ভয় পেয়ে গেলে চলবে মিস্টার মিরাজ? মিরাজ অন্ধকার থেকে বেরিয়ে আসে, তার চোখে মুখে উদ্বেগ। রুদ্র ঠিকই মিরাজের মুখের রিয়াকশন উপলব্ধি করতে পারছে। রুদ্র আবার বলে, এত অল্পতেই চমকালে হবে না মিস্টার মিরাজ, চমকানোর মতো এখনো অনেক কিছুই রয়েছে। কে তুই? আমি সেই আগুন, যে আগুনের তাপে এই শহর পড়বে। মিরাজ থমকে যায়, মুখে হালকা বিস্ময়। মিরাজের ইশারায় ওর লোক রুদ্রের চোখ খুলে দেয়। রুদ্র প্রথমবারের মতো মিরাজকে দেখে। মিরাজ নিচু হয়ে রুদ্রের চোখ বরাবর মাথা এনে তাকায়। দুজনেই সামনাসামনি। রুদ্র মুখ তুলে তাকায়, চোখে যেন হাজার মৃত্যু নাচে। মিরাজ গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, তুই কি জানিস আমি কে? আপনি মিস্টার মিরাজ, শহরের সবচেয়ে পরিপাটি মুখোশ, কিন্তু মুখোশ খুললেই নিচে রয়েছে সবচেয়ে বড় ড্রাগ সিন্ডিকেটের রাজা। মিরাজ এবার পুরোপুরি চমকে যায়। সে কয়েক কদম পিছু হটে যায়। তুই এত কিছু কিভাবে জানিস? আমার কার্যকলাপ সম্পর্কে কেউই জানে না, এমনকি আমার মেয়েও না। যারা জানে তাদের বেঁচে থাকতে দেই না আমি। তাহলে তুই কিভাবে জানিস এত কিছু? আর জানিস যখন, তখন আমার মেয়ের সাথেই বা মিশছিস কেন? রুদ্র মুচকি হেসে বলে, যার এক কথায় এই শহরকে চালিয়ে ছারখার করতে রেড ড্রাগন স্বয়ং উপস্থিত হয়েছে, তাকে একবার নাড়িয়ে চাড়িয়ে যাচাই করে নেবে না? মিরাজের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। রেড ড্রাগনের নাম শোনা মাত্রই গার্ডদের শরীর জমে যায়। সবাই দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। রুদ্রের হাত পা এখনো বাঁধা। তবে রেড ড্রাগন সম্পর্কে যে জানে, সে ভালো করে জানে রেড ড্রাগন মানে স্বয়ং মৃত্যু। মিরাজ এবার সামনে এসে কড়া গলায় বলে, তুই রেড ড্রাগন হতে পারিস না। নিশ্চয়ই তোকে আমার শত্রু জাফর ইকবাল পাঠিয়েছে আমাকে শেষ করতে। রুদ্র ধীরে বলে, জাফর ইকবাল হোক বা যে কেউ, রেড ড্রাগন একবার যেহেতু এই শহরে চলে এসেছে, এই শহরকে শ্মশান না করা পর্যন্ত হার মানবে না। আর আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই শহর প্রস্তুত কিনা আমার আগমনের জন্য। এখন তো দেখছি আপনি নিজেই প্রস্তুত না আমার তেজ সহ্য করার জন্য। মিরাজের আর বোঝার অপেক্ষা রইল না। তার সামনে বসে থাকা ভিক্ষুকের বেশে বসে থাকা স্বয়ং মৃত্যু, যাকে কিনা সে নিজেই আমন্ত্রণ করে নিয়ে এসেছে। আর একবার যেহেতু রেড ড্রাগন নামক দানবের আগমন হয়েছে, এবার ধ্বংস অনিবার্য। মিরাজ নিজের রেড ড্রাগন ওরফে রুদ্রের বাঁধন খুলে দিল। তারপর চেয়ার টেনে তার সামনে এসে বসলো। রুদ্র হাত পা হালকা নাড়ি, রক্ত সঞ্চালন ঠিক করলো। তোমাকে আমি এনেছি আমার শত্রুদের শেষ করতে, কিন্তু আমার নিষ্পাপ মেয়ের পিছনে কেন লেগেছো? রুদ্র হালকা হাসে। সেভাবে মিরাজ নিজেও জানে না সে কাকে নিষ্পাপ বলছে, তবে সে তার ভুল ভাঙল না। আপনি আমাকে যখন হায়ার করেছেন তখন শিওর জানেন যে আমি কে। আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টকে আমার চেহারা দেখাইনি। অ্যাসাইনমেন্ট শেষ করে ধোঁয়ার মতো গায়েব হয়ে গিয়েছি। নিজের অস্তিত্ব মুছে ফেলেছি সব জায়গা থেকে। এটা তো আমারও প্রশ্ন। দুনিয়ার আন্ডারওয়ার্ল্ড কাঁপানোর টপ কিলারদের একজন, তাও আবার বাংলাদেশি, যার আসল চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি, সে কেন আমাকে তার আসল পরিচয় রিভিল করলো? রুদ্র আলতো হাসে। আমি আমার ক্লায়েন্টদের কাজ শুরুর আগে তাদের ভালোভাবে যাচাই বাছাই করে নেই। তাদের 24 পুরুষের জীবন বৃত্ততা সম্পর্কে জানার পরেই কাজে হাত দেই আমি এই শহরের টপ বিজনেস টাইকুন যখন আমাকে হায়ার করেছে তার প্রতিদ্বন্দ্বীকে তার রাস্তা থেকে সরাতে, তখন আমাকে তার ব্যাপারে একটু খোঁজ নিতেই হয়। আর আমার পরিচয় প্রকাশ না করে আপনার সাথে দেখা করাটা বোধ হয় এত সহজ হতো না, তাই। বাকি কথা মিরাজ নিজে থেকেই বলল। আর তাই তুমি আমার মেয়েকে টার্গেট করেছো যাতে আমি নিজে থেকে তোমার কাছে ধরা দেই। সত্যি বলতে আমি ইমপ্রেস তো আমিও মিস্টার মিরাজ। আপনার মতো একজন শয়তানের সাথে হাত মিলিয়ে কাজ করতে আমারও বেশ ভালো লাগবে। মিরাজ শয়তানি হাসি দিয়ে বলে, এবার দুই শয়তান এক হয়ে শহরটাকে নিজের করে নেব। রুদ্রের মুখেও হাসি, তবে তার হাসি অন্য কিছু বলছে। শহরের বিলাসবহুল ম্যানশনের গুপ্ত কক্ষে মিরাজ সাহেব ও রুদ্র মদ্যপানে ব্যস্ত। দুজনের চোখে আগুনের নেশা। মিরাজ রুদ্রের গ্লাসে মদ ঢালতে ঢালতে জিজ্ঞাসা করে, তুমি এতদিন আমার মেয়ের পেছনে না ঘুরে শিকারকে শেষ করে দিলেও পারতে,
তোমার জন্য তো কাউকে মারামাছি মারার মতো সহজ। রুদ্র ঠোঁট বাঁকিয়ে হাসে। আপনাকে কে বলেছে আমি আপনার মেয়ের পেছনে ঘুরেছি? উল্টো যতবার আমি আপনার শিকারকে শিকার করতে চেয়েছি সব সময় আপনার মেয়েই এসে বাগড়া দিয়েছে। মিরাজ ভুরু কুঁচকে। কি বলছো সব? আমার মেয়ে কেন তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে? আমি আমার মেয়েকে এত এত ধন সম্পত্তি দেওয়ার পর সে ছোট্ট একটা প্রাইমারি স্কুলে পড়ায়, এটা যে আমার জন্য কতটা লজ্জার ব্যাপার বলে বোঝাতে পারবো না। তবে আমি আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসি বিধায় তাকে কিছু বলতে পারি না। তবে তুমি তোমার কাজ কতটুকু করেছো এ নিয়ে আমার সন্দেহ আছে। এটা কোনো প্রফেশনাল কিলারের বৈশিষ্ট্য হতে পারে না। আমি এই শহরে এসেই আমার কাজ শুরু করে দিয়েছি। মানে? এই শহরে এসেই আমি জাফর ইকবালের সমস্ত অ্যাক্টিভিটিসের উপরে নজর রেখেছি। আপনার কি মনে হয় আমি বস্তিতে থাকি কেন? কারণ বস্তির পাশে একটি নাইট ক্লাব রয়েছে যেখানে জাফর ইকবাল প্রতি রাতে এসে মদ আর মেয়ে নিয়ে ফুর্তি করে। শহরের বিলাসবহুল কোনো ক্লাবে গেলে তার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আর এখানে এসব করলে তাকে ধরার কোনো চান্সই নেই। মিরাজ খুশিতে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে। সাবাস, এই না হলে বাঘের বাচ্চা। তুমি আমাকে একে একে বলতে থাকো তুমি এই পর্যন্ত কি কি করেছো আর সামনে কি কি করবে। রুদ্র একে একে বলা শুরু করে। রুদ্রের আসার দ্বিতীয় দিন। জাফর ইকবালের অফিস। বিকেল 5টা। 12তলা উঁচু বিল্ডিংয়ের একেবারে শেষতলায় জাফর ইকবালের রাজনৈতিক অফিস। রুদ্র বিল্ডিংয়ের সামনে বসে ভিক্ষা করছে। সে আজ সারাদিন লক্ষ্য করেছে বিল্ডিংয়ে কোনো ড্রেস কোড ও মেন্টালিটি নিয়ে প্রবেশ করেছে ও বের হয়েছে। রুদ্রের হাইলি অ্যাডভান্স ফরেন ডাক হ্যাকার্সরা মুহূর্তেই মধ্যেই সবার আইডেন্টিটি বের করে ফেলেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই রুদ্র বিল্ডিংয়ের পেছনে চলে যায়। বিল্ডিংয়ের ভেতর দিয়ে উঠলে রুদ্রের পরিচয় ফাঁস হওয়ার সম্ভাবনা আছে, তাই সে পেছনে চলে এসেছে। একটি পানির পাইপ এবং অসংখ্য এসি ডাক উঠে গিয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত। রুদ্র তার ভিক্ষার থলেটা কাঁধে চাপিয়ে খুবই দক্ষতার সাথে উপরে উঠে গেল। এরপর সবার নজর এড়িয়ে 12তলার বেলকনিতে এসে দাঁড়ায়। তার মুখে ঠান্ডা হাসি, চোখে শিকারীর স্থিরতা, কারণ দেওয়ালের অপর প্রান্তে তার শিকার জাফর ইকবালের মিটিংয়ে ব্যস্ত। রুদ্র তার ব্যাগ থেকে হেডফোনের মতো একটি ডিভাইস বের করে। তারপর ডিভাইসের এক প্রান্ত দেওয়ালে লাগিয়ে আরেক প্রান্তে সে নিজের কানে দেয়। এর ফলে সে ভেতরের সমস্ত কথা শুনতে পাচ্ছে। স্যার, আজ রাতেও কি সেই বারে যাবেন, মানে মিটিং করতে? ভেতর থেকে জাফর ইকবালের শয়তানি হাসি ভেসে আসে। তুই তো বেশ ভালো করেই জানিস আমার ঘুম আসে না ক্লাবের মিটিং শেষ না করলে। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনার বডিগার্ডের অ্যালার্ট করে দেই। দেখিস সবাই যেন ছদ্মবেশে থাকে। এত লোক নিয়ে বস্তির পাশ দিয়ে গেলেই সবাই সন্দেহ করবে, এতে আমার কর্মকাণ্ড ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না স্যার। আপনার পিএস থাকাকালীন আপনার গায়ে কেউ ফুলের ঠুকাও দিতে পারবে না। রুদ্র অপেক্ষা করতে থাকে তারা কখন বের হবে। তারা বের হতে হতেই রুদ্র ছদ্মবেশে বিল্ডিং থেকে নেমে যায়। লোকেশন শহরের বস্তির পাশে ক্লাব আরাবিয়া বুলু। রাত 12টা। ডিজে গান বেজে চলেছে। ভেতরে মাতাল ধোয়া মদ আর মেয়েদের উচ্ছৃঙ্খল হাসি। জাফর ইকবাল একটি ভিআইপি রুমে প্রবেশ করে। দুজন মেয়ে তার পাশে বসা। জাফর ইকবাল মাতাল নেশে হাসতে হাসতে সেসব মেয়েদের সাথে অশ্লীল কাজ করতে ব্যস্ত থাকে। আরেকদিকে ঠিক তার পেছনে অন্ধকারের ছায়ার মতো একজন একপাশে বসে আছে, হুডি মাথায়, চোখে তীব্র দৃষ্টি। সে গ্লাস ভর্তি হুইস্কি নিয়ে নিজের শিকারের ওপর শকুনে নজর রেখেছে। রুদ্রের হাতে বন্দুক খেলা করছে, যা দূর থেকে এক ওয়েটার দেখে ফেলে। সে দ্রুত জ্যাকের কানে ফিসফিস করে বলে, স্যার, একজন লোক বসের আশপাশ ঘুরছে আর তার হাতে বন্দুক। জ্যাক সতর্ক হয়ে যায়। সে দ্রুত পুরো ক্লাব ঘিরে ফেলে, কিন্তু কাউকে খুঁজে পায় না। এত কিছুর পরও জাফর ইকবালের হুঁশ নেই। সে তার পাশবিক কর্মকাণ্ডে লিপ্ত। রুদ্র দাঁড়িয়ে আছে ছাদের রেলিংয়ে। সামনে নীল আকাশ আর আকাশের নিচে এক কালো ছায়া, যার নাম রেড ড্রাগন। পরের দিনও রুদ্র জাফর ইকবালের পিছু নেই, কিন্তু এবারও জাফর তার রাতের মিটিং করতে পিছুপা হয় না। উল্টো সে তার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, যদিও রুদ্রের জন্য এসব সিকিউরিটিকে ধূলিসাৎ করার কোনো ব্যাপারই না।
তবে এতে সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটতে পারে। রুদ্র বেশ কিছুদিন জাফর ইকবালের পিছু নেয়। তার রুটিন দিনের বেলায় সাদামাটায় থাকে, তবে রাত হলেই তার পেছনের জানোয়ারটাকে দেখা যায়। কাহিনীর মাঝখানে মিরাজ বাগড়া দিয়ে বলে, হুম হুম জাফর তার অনৈতিক কারবার দিনের বেলাতেই করে। তুমি ওর বিভিন্ন গোপন মিটিংয়ের উপর নজর রাখলেই বুঝতে পারবে সে শিয়ালের থেকেও ধূর্ত। রুদ্র একগাল হেসে জবাব দেয়, এটা আমিও সন্দেহ করেছি মিস্টার মিরাজ, কিন্তু তদন্ত করার সময় পাচ্ছি না। আপনার মেয়ের জন্য আপনার মেয়েকে বুঝান সে যেন আমার পথে বারবার না আসে। আমি কোনো সহানুভূতি চাচ্ছি না আপাতত। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি আমার মেয়েকে সামলাবো। তোমাকে আমি আর 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মাঝে মিশন শেষ করে উধাও হয়ে যাও। রুদ্র কোনো জবাব না দিয়ে চেয়ার ছেড়ে উঠে এক্সিট গেটের দিকে পা বাড়ায়। তারপর ঘাটটা পেছনে কাত করে একটা বাঁকা হাসি দিয়ে বলে, আপনার ইলেকশনটা যেন কবে? উফস, ভুলেই গেছিলাম। 2 সপ্তাহ পর। এখন যদি আমি জাফর ইকবালকে মেরে ফেলি তাহলে তার দিকে কি ভোট বেশি পড়বে না? আমি ভোট নিয়ে চিন্তিত না, কারণ লোকবল বেশি আমার পক্ষেই। আমি চিন্তিত ওর কূটনীতি নিয়ে। ও বেঁচে থাকলে আমি কোনো কাজই করতে পারবো না। রুদ্রের ঠোঁটের কোণে আবারও সেই বাঁকা হাসি। ও হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। এই শহরের ড্রাগ সাপ্লাই থেকে শুরু করে চাইল্ড ট্রাফিকিং বিজনেস তো একমাত্র সেই আপনার নাম্বার 1 রাইভাল। চিন্তা করবেন না, শহরের ক্রাইম লর্ড ওরফে ম্যাড ম্যাক্স আপনার কাজ হয়ে যাবে। রুদ্র মিরাজের পাল্টা জবাবের অপেক্ষায় না থেকে চলে গেল। এদিকে মিরাজ বিস্ফোরিত দৃষ্টিতে রুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বিড়বিড় করে বলল, রেড ড্রাগন, তুমি অনেক কিছু জেনে গিয়েছো। কাজ একবার শেষ হোক, তারপর তোমার হাল আমি তাই করব যেটা আমি আমার সিক্রেট জানা ব্যক্তিদের করেছি। সকালবেলা বিশাল ড্রয়িং রুম, দামি মেঝে, দেওয়ালে রাজকীয় পেন্টিং, কাচের ভেতর রেয়ার ওয়ার্ল্ড ট্রফিগুলো চকচক করছে। আরিয়া কফির মগ হতে লিভিং রুমে ঢুকতেই বাবার গলা শুনে গেল। মিরাজ ঠান্ডা গলায় তার মেয়েকে ডাক দিল, আরিয়া মামনি, আমার সামনে বসো, তোমার সাথে কথা আছে। মিরাজ ডাইনিং টেবিলে বসে রুটিতে জ্যাম মাখাচ্ছে। আরিয়া চেয়ার টেনে দিয়ে বসে। কি হয়েছে বাবা, কিছু বলবে? তুমি কি কিছু বাকি রেখেছো বলার মতো? আমার মান সম্মান তো সব ডুবিয়ে দিলে তুমি। বাবা, তুমি কি বলছো আসলে আমি বুঝতেই পারছি না। তোমাকে নাকি একজন রাস্তার ভিখারির সঙ্গে বারবার দেখা যাচ্ছে, এর ব্যাখ্যা তুমি কিভাবে দিবে শুনি? আরিয়া চোখে স্থির করে উত্তর দিল, ভিখারির সঙ্গে? তুমি কি সত্যিই শুধু বাইরের পোশাক দেখে মানুষ বিচার করো বাবা? আমি লোক দেখানো জাজমেন্ট করি না, আমি বাস্তবতা বুঝি। আমি শহরের সবচেয়ে বড় ফিগার, আর তুমি আমার মেয়ে। আমি তোমাকে সব কিছুতে স্বাধীনতা দিয়েছি, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। আর তুমি কিভাবে ভাবলে আমি তোমার রেপুটেশন নষ্ট করব? দেখো আরিয়া, আমি তোমাকে আজ পর্যন্ত কোনো কিছুতেই বাধা দেইনি। এমনকি তুমি আমার এত এত সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি একটি সামান্য স্কুলে পড়াচ্ছ, এটাও মেনে নিয়েছি। কিন্তু তাই বলে রাস্তার ভিখারির সাথে তুমি বন্ধুত্ব করবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। সামনে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি, পার্টি অফিসে আমার মান সম্মান কোথায় থাকবে তুমিই বলো। আরিয়া রাগ নিয়ন্ত্রণ করে বলে, রেপুটেশন যেটা আপনি নাটকীয় অ্যাক্সিডেন্ট করে বানান। মিরাজ বিস্ময়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তুমি কি বললে? কে বলেছে এসব বাজে কথা? আমি তোমারই মেয়ে বাবা। তুমি যেভাবে ধূর্ততার সাথে নিজেকে সবার সামনে ভদ্র প্রমাণ করে সবাইকে তোমার অনুগত করো, আমাকে সেভাবে পারবে না বাবা, কারণ আমি তোমার চেয়ে আরো বড় শয়তান। এই বলে আরিয়া উঠে চলে যেতে থাকে। মিরাজ গলা শক্ত করে চেঁচিয়ে বলে, আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুমি সেই ভিখারির সঙ্গে আর দেখা করবে না। আমি যতদিন বেঁচে আছি আমার মেয়ে একজন রাস্তার কুকুরদের সাথে মিশবে না। আরিয়া থেমে ধীরে ধীরে পেছন ঘুরে তারপর বলে, আমি কখনো ভাবিনি তুমি এমন সংকীর্ণ মন মানসিকতার মানুষ। আমি জানতাম আমার বাবা শুধু অন্য মানুষের বিশ্বাস নিয়েই খেলতে পারে, তবে আমি কার সঙ্গে মিশবো সেটা ঠিক করার অধিকার তুমি অনেক আগেই হারিয়েছো। আর তোমার কোনো কথা যে শুনবো সেই বিশ্বাসও আর নেই আমার মধ্যে। আরিয়া চলে যায়। সে চলে যেতেই নাফিউল আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ আড়াল থেকে বাপ মেয়ের কথাগুলো শুনছিল। স্যার, আরিয়ান ম্যাম তো আপনার মতোই বদমেজাজি।
সে তো আপনার কোনো কথা শুনবে বলে তো মনে হচ্ছে না। সে ছোট থেকেই জানে আমি কোনো না কোনো খারাপ কাজের সাথে জড়িত। আমার জন্য যখন ওর মাকে খুন হতে হয়েছে তখন থেকেই আমি আর ওর ইচ্ছের উপর কিছু চাপিয়ে দেইনি। আরিয়া কখনো আমাকে জিজ্ঞাসা করবে না আমি কি করি, তবে সে আমাকে প্রচুর ভালোবাসে। কিন্তু এইভাবে রুদ্রের পথে বাধা হয়ে দাঁড়ালে আপনার কাজ তো আর হাসিল হবে না। মিরাজ চিন্তিত গলায় বলল, তুমি রুদ্রের সাথে দেখা করো, আমি একটি পয়গাম ওর কাছে নিয়ে যাবে। ওকে বস। চারিদিকে ঝাঁঝা করে বাতাস বইছে, অন্ধকারে গাড়ির হেডলাইটে মাটি কাঁপছে। জাফর ইকবাল তার ক্যাডার বাহিনী নিয়ে একটি প্রাইভেট জমি দখল করতে এসেছে। বুলডোজার অস্ত্রধারী গার্ড, কয়েকজন মাফিয়া লিডার দাঁড়িয়ে আছে। জাফর ইকবাল চেঁচিয়ে ওর ক্যাডার বাহিনীদের বলছে, এই জমি আমার, ওদের বলে দে কাল ভোরের আগেই এখান থেকে বিদায় না নিলে সবগুলোকে গুলি করা হবে এই মাঠে। স্থানীয়দের কান্না, ভয়ে আতঙ্কিত চেহারা। ঠিক তখনই এক কোণে বালুর স্তূপের পাশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। ধীরে ধীরে ক্যামেরা জুম করে সে রুদ্র। গায়ে তার চিরচেনা ভিখারির পোশাক। সে ধীরে ধীরে জামার ভেতরে হাত দেয়, একটা পুরনো গ্লোক 19 বের করে এর হাতল স্পর্শ করে। রুদ্রের কাছে এটা মোক্ষম সুযোগ জাফর ইকবালকে পরকালে দর্শন করানোর। একটা পুরনো গ্লোক 19 বেরের হাতল স্পর্শ করে। রুদ্রের কাছে এটা মোক্ষম সুযোগ জাফর ইকবালকে পরকালে দর্শন করানো। সে বন্দুক টান দিতেই একটা শক্ত হাত তার কাঁধে এসে পড়ে। রুদ্র পিস্তল ছেড়ে দিয়ে পেছনে তাকায়। সেই রক্তক্ষয়ী দুটি চোখ, যার থেকে বাঁচতে রুদ্র পূর্বের শহর ছেড়ে দিয়েছিল। ইন্সপেক্টর শিফাত তার সামনে দাঁড়িয়ে আছে। তুই এখানে? শিফাতের চোখও কৌতূহল। রুদ্র নিজেকে ভাবটিসীন রেখে উত্তর দিল, আপনি কি আমাকে চেনেন? শিফাত ফিক করে হেসে দিল, চোখ থেকে সানগ্লাস নামিয়ে বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? আপনাকে মনে রাখার মতো কোনো বিশেষ মানুষ কি আপনি? সে আগের মতো গরম ও জেদি মেজাজ। আচ্ছা, তোমাকে মাথায় আর চাপ নিতে হবে না, আমি মনে করিয়ে দিচ্ছি। মেরাজনগর, মাঝরাত, হঠাৎ একটা গাড়ি এসে ফুটপাতে ধাক্কা খেলো। তার পেছনে আরেকটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে দুজন লোক নেমে সামনের গাড়ির লোকটিকে মেরে একটি ব্যাগে নিয়ে চলে গেল। তারপর সকালবেলায় যখন পুলিশ আসে তখন আপনি মহারাজা সেই জায়গায় আরামসে ঘুমাচ্ছিলেন। এবার কিছু মনে পড়েছে? রুদ্রের ভাবভঙ্গি মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। আরে স্যার, যে আমার বড্ড ভুল হয়ে গিয়েছে, আমি আপনাকে চিনতেই পারিনি, আমাকে ক্ষমা করে দিয়েন। তা আপনি এই শহরে এখানে কি করছেন? আর বলিস না, এই শহরে এত খুন খারাপি, গুন্ডাগিরি, মাফিয়া সিন্ডিকেট এত পরিমাণ বেড়েছে যে বাধ্য হয়ে আমাকে আসতেই হয়েছে এসব রোধ করতে। আপনারাই তো দেশের ভবিষ্যৎ স্যার, আপনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তুই এখানে কি করছিস? সেদিনের পর তো তোকে আর ওই শহরে দেখলাম না। রুদ্র উদাস গলায় বলল, ভিখারিদের কি আর নিজের ঠিকানা বলতে কিছু আছে স্যার? আমরা যেখানেই যাই সেখানেই অবহেলিত। ওই শহরে আশ্রয় পাইনি, তাই এই শহরে এসেই ঠাঁই খোঁজার জন্য। শিফাত রুদ্রের কাঁধে হাত দিয়ে বলে, আমার একটা ব্যাপার বড্ড আশ্চর্য লাগছে যে তুই যে শহরে থাকিস ওই শহরে ক্রাইম রেট যেন হুট করে বেড়ে যায়। যেমন ধর, আগের শহরে এখনও কিছু খুনের অমীমাংসিত ফাইল পড়ে আছে, আবার এখানে সম্প্রতি কিছু রহস্যজনক এবং অপরাধমূলক ঘটনা ঘটছে। রুদ্র হেসে দেয়, কি যে বলেন না স্যার আপনি? আমার মতো এতিম ফকিরের সাথে অপরাধ জগতের কি সম্পর্ক হবে? আপনার আইনের লোক দেখছি তিলকে তাল বানাতে উস্তাদ। শিফাত মুচকি হেসে চোখে সানগ্লাস পরে বলে, তুই আমার রাডারে চলে এসেছিস। এই শহরে আমি এসে গিয়েছি, মানে তোর আর কোনো পালানোর পথ নেই। শিফাত চলে যায়। রুদ্র নিঃশব্দ হাসে। পালানো তাদের কাজ যাদের হারানোর ভয় থাকে। আমি এখানে এসেছি কারো রাজত্ব শেষ করতে, ইন্সপেক্টর, পালাতে নয়। রুদ্র পেছনে তাকিয়ে দেখে জাফর ইকবালও তার লোকজন নিয়ে চলে গিয়েছে। রুদ্রের চোখে ব্যর্থতার আগুন জ্বলে ওঠে। ঠিক তখনই কিছু দূর একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে 6 ফুট উঁচু বিশাল দেহি এক যুবক, নাফিউল। চোখে সানগ্লাস, কাঁধে লেদার জ্যাকেট। নাফিউল হালকা ঠোঁটে হাসি নিয়ে এগিয়ে এসে বলে, মাটি তো গরম হয়ে উঠেছে, শালা গুলি খেতে খেতে বেঁচে গেল। রুদ্র হঠাৎ নাফিউলকে দেখে অবাক। তুমি এখানে কেন? আর এবার বেঁচে গিয়েছে ভাগ্যের জোরে। পরবর্তীতে ঠিক আমার গুলিতেই জাফর ইকবালের মৃত্যু হবে। আমি এসেছি বসের একটা পয়গান নিয়ে। কিসের পয়গাম? নাফিউল রুদ্রর কানে ফিসফিসে কিছু কথা বলে। রুদ্র মনোযোগ দিয়ে শোনে।
আর ইউ শিওর? ডেন শিওর। ওকে, কাজ হয়ে যাবে। এবার যদি ব্যর্থ হও, বস কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। রুদ্র কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দেয়। নাফিউল যেভাবে এসেছিল ঠিক সেভাবেই উধাও হয়ে গেল। রুদ্র মনে মনে বলল, কে কাকে ছাড়বে, কে কাকে ধরবে, এটা শুধুমাত্র এই রুদ্রই ঠিক করবে, আর কেউ না। এই খেলায় গেম চেঞ্জার হলাম আমি, দ্য রেড ড্রাগন। রুদ্র রাত করে বস্তিতে ফিরে দেখতে পেয়ে মজনুর সাথে আরিয়াও বসে আছে তার অপেক্ষায়। রুদ্র আসতেই মজনু আর আরিয়া এগিয়ে আসে। তুই কই ছিলি এত রাত পর্যন্ত? রুদ্র মজনুর উত্তর না দিয়ে আরিয়ার দিকে তাকায়। তুমি কোথায় ছিলে? আমরা কত দুশ্চিন্তা করেছিলাম তোমাকে নিয়ে, তুমি জানো? রুদ্র গম্ভীর গলায় বলল, কেন? আপনি আমাকে নিয়ে চিন্তা কেন করবেন? আরিয়া থতমত খেয়ে উত্তর দেয়, এটা কেমন ধরনের প্রশ্ন? তোমার জন্য কি আমার চিন্তা হতে পারে না? বলো। না, হতে পারে না। একজন রাস্তার কুকুরের জন্য আপনার দয়া মায়া থাকতে পারে না। তুই ম্যাডামের সাথে এমন করে কথা বলছিস কেন? তুই আসছিলি না দেখে আমরা অনেক চিন্তা হচ্ছিল, তাই আমি ম্যাডামকে কল দিয়ে এখানে আসতে বলি, আর ম্যাডাম তার লোকজনও পাঠিয়েছে তোকে খুঁজতে। রুদ্র মজনুর গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। মজনুর গালে হাত দিয়ে কান্না ভরা দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে বলল, তুই আমাকে মারলি? তোকে আমার জীবন নিয়ে মাতামতি করতে কে বলেছে? আমি রাতে আসি নাকি দিনে, এসব নিয়ে তোকে কে চিন্তা করতে বলেছে? একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে, আমি চাই না আমাকে নিয়ে কেউ ভাবুক। আশ্চর্য, তুমি ওকে কেন মারলে আর কথা শোনাচ্ছ? ও তো ভুল কিছু করেনি। তোমার বন্ধু হিসেবে তোমার জন্য চিন্তা করা ওর কর্তব্য। রুদ্র চেঁচিয়ে ওঠে, আমি কারো দয়া মায়া চাই না ম্যাডাম, আপনারা প্লিজ যান এখান থেকে। মজনু হালকা হেসে অভিমানী গলায় বলে, থাক, বাদ দেন ম্যাডাম। আমার কথায় আপনি এখানে এসে উল্টো অপমানিত হলেন, এর জন্য আমাকে মাফ করে দিবেন। আর রুদ্র, আমিও দুঃখিত তোর ব্যাপারে নাক গলানোর জন্য। এরকম আর হবে না, এখন আসি রে। মজনু কোথায় যেন একটা চলে গেল। রুদ্র, তুমি এটা ঠিক করলে না। তুমি সবসময় নিজেকে এতিম রাস্তার ফকির বলে অবহেলা করো, কিন্তু তুমি ভুল। এই দুনিয়ায় কেউ একা থাকে না, কেউ না। তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, না হলে একদিন সত্যিকারের অর্থেই একা হয়ে যাবা। আরিয়াও চলে যায়। রুদ্র পূর্বের মতো গম্ভীর দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, তার চেহারার কোনো পরিবর্তন আসেনি। রুদ্র থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখানে। অল্প কিছুক্ষণের জন্য সে একটা ঘোরে চলে গেছিল। ঘোর কাটতে সে আশেপাশে তাকিয়ে মজনুকে খোঁজে, কিন্তু পায় না। সে এগিয়ে গিয়ে তাদের তাঁবুতে উকি মেরেও মজনুর কোনো চিহ্ন খুঁজে পায় না। মজনু কি তাহলে রাগ করে চলে গিয়েছে? ও যেখানে ইচ্ছে যাকে, তাতে আমার কি? ও না আমার কোনো বন্ধু, আর না কোনো শুভাকাঙ্ক্ষী। রুদ্র যতই মনে মনে কথাগুলো বলুক না কেন, ঠিক ভেতর ভেতর চিন্তা হচ্ছিল মজনুকে নিয়ে। মজনু রাগ করে চলে গিয়েছে, সকাল হলে চলে আসবে এটা ভেবে রুদ্র ঘুমিয়ে পড়ল। সকালবেলায় বস্তির মানুষদের চেঁচামেচিতে ঘুম ভাঙল রুদ্র। সে ঘুম চোখে উঠে চেঁচামেচির উৎস খুঁজতে গিয়ে দেখে বস্তির লোকজন বস্তির বাইরে রাস্তায় জড়ো হয়ে আছে। রুদ্র এগিয়ে গিয়ে দেখে মজনু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। রুদ্র প্রথমবারের মতো ভয়ে জমে যায়। পর মুহূর্তে সে ছুটে মজনুর কাছে গিয়ে বসে। মজনু, এই মজনু, হোট, আমার ভাই। মজনুর পুরো শরীর রক্তে ভিজে গিয়েছে। রুদ্র শ্বাস চেক করে বুঝলো এখনও ওর শরীরে জান আছে। রুদ্র দ্রুত বস্তির মানুষদের সহায়তায় একটি গাড়ি করে মজনুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলো। পথিমধ্যে আরিয়াকেও কল করলো রুদ্র, কারণ মজনু ভালো ও উন্নত চিকিৎসা বেসরকারি হাসপাতাল ছাড়া সম্ভব না। আর এর জন্য যে টাকা লাগবে সেটাও রুদ্রের পক্ষে আপাতত প্রদান করাও সম্ভব না। মজনুকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে। রুদ্র স্থির হয়ে বসে আছে, মাথা নিচু করে। তার বুক থেকে গলা পর্যন্ত রক্ত লেপ্টে আছে। মজনুকে সে বুকে জড়িয়ে ধরে এনেছে পুরো রাস্তায়। আশ্চর্য হলো রুদ্রের চোখ থেকে এক ফোঁটাও পানি পড়েনি। আরিয়া করিডোর দিয়ে এগিয়ে আসে। আরিয়া ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে, রুদ্রর কাঁধে হাত রাখে। রুদ্র মাথা তুলে তাকায়। আরিয়া বিস্মিত দৃষ্টিতে তাকায়। রুদ্র কাঁদছে, ওর চোখে পানি। রুদ্র নিজের চোখে হাত দিয়ে নিজের প্রতি অবাক হয়ে গেল। সে কখনো কারোর জন্য কাঁদেনি, এমনকি তার বাবা মায়ের মৃত্যুতেও না। মজনুর কিছুই হবে না, তুমি চিন্তা করো না।
রুদ্র আরিয়াকে জাপটে ধরে কাঁদতে লাগলো। এই প্রথম রুদ্র রক্ত দেখে ভয় পেয়েছে, অথচ রক্ত রুদ্রের নিত্যদিনের সঙ্গী। আরিয়া রুদ্রকে সান্ত্বনা দিতে থাকে। ডাক্তার বলেছে রুদ্র দ্রুতই সুস্থ হয়ে যাবে, ওর শুধু রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে, তুমি চিন্তা করো না। সব কিছু আমার জন্য হয়েছে, সব কিছুর পেছনে আমিই দায়ী। আমি যদি মজনুকে তখন না অপমান করতাম তাহলে ও বস্তি থেকে বের হতো না, আর বস্তি থেকে বের না হলে ওর এই অবস্থাও হতো না। কিন্তু ওর এই অবস্থা হলো কিভাবে? কে করলো ওর এই অবস্থা? রুদ্র আরিয়ার প্রশ্ন শুনে আরিয়াকে ছেড়ে দিয়ে সরে গিয়ে বসে। তার চোখ দাউ দাউ করে জ্বলছে। মেট্রো সিটি পুলিশ কন্ট্রোল রুম, রাত 11টা। রুদ্র, আরিয়া ও দুজন দাঁড়িয়ে আছে কন্ট্রোল রুমের ভিতরে বিশাল মনিটরের সামনে। তাদের পাশে দাঁড়িয়ে আছে পুলিশ কমিশনার। আরিয়া তার বাবার পরিচয়ে আইনকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে, আবার প্রয়োজনে আইন ভাঙতেও পারে। দেওয়াল জুড়ে বিশাল মনিটরে ফুটে উঠেছে সিসিটিভি ফুটেজ। এক পলক তাকিয়ে আছে রুদ্র, নিঃশব্দ ও ঠান্ডা চোখে। রাত 1:20, বস্তির পাশের রাস্তা, এখানে সব দেখতে পারবেন আপনারা। সিসিটিভি ভিডিও চালু হয়। ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে মজনু ধীরে ধীরে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। তাকে অনেক দুঃখী দেখাচ্ছে। একটু দূরে একটি মেয়ে হেঁটে আসছে। রুদ্র দেখে চিনতে পারে মেয়েটি তার বস্তিরই, নাম সুমাইয়া। টাকার জন্য শরীর বেচলেও বিগত কয়েকদিন ধরে সে অসুস্থ। হঠাৎ ফুটেজে একটি কালো গাড়ি দেখা যায়। গতি থেমে যায় গাড়ির এক ঝটকায়। অন্ধকারে গাড়ির নাম্বার প্লেট দেখা যায় না। আরিয়া চোখ কুঁচকে সে গাড়িটি চিনতে পেরেছে। এই গাড়িটা, এটা তো... এই গাড়িটা আমি চিনতে পারছি। তার চোখে আগুন জ্বলছে। ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নামা লোকটি মাতাল ভঙ্গিতে এগিয়ে আসে মেয়েটির দিকে। সে প্রথমে মেয়েটির হাত ধরে টানাটানি শুরু করে। মেয়েটি যেতে চায় না তার সাথে। সে চিৎকার করে। মজনু ছুটে যায়, লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়। তখন লোকটি মজনুর পেট বরাবর লাথি মারে। মজনু রাস্তায় ছিটকে পড়ে। 6 ফুট লম্বা দেহি লোকটির সামনে 5 ফুট 4 ইঞ্চি মজনুর বেশিক্ষণ টিকতে পারে না। এরপর লোকটি মেয়েটিকে জোর করে গাড়িতে তোলে। তারপর গাড়ি স্টার্ট দেয়। মজনু উঠে বাধা দিতে গেলে গাড়িটি তার শরীরের উপর দিয়ে চালিয়ে দেয়। রক্ত ছিটকে পড়ে রাস্তায়। কন্ট্রোল রুমে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে সবাই। আজ যার কারণে বস্তির রাস্তা মজনুর রক্তে ভেসে গিয়েছে, সেই মানুষটির রক্ত আমি চুষে খাবো। অপরদিকে আরিয়ার দুচোখ লাল হয়ে গিয়েছে। তার হাত দুটো শক্ত হয়ে যায়। এই শহরে প্রতিটা নোংরা খেলা আমার চোখের আড়ালে হয়েছে, তবে আর না। সব পাপের শাস্তি দিতে ন্যায় বিচারের দেবীর আগমন বোধ হয় আবারও করতে হবে। আরিয়া কথাগুলো মনে মনে বলল। আপনাদের চিন্তা করতে হবে না, এই ফুটেজের মাধ্যমেই আমরা তদন্ত শুরু করব। আপনারা আপনাদের তদন্ত করতে থাকেন, আমরা আমাদের কাজ করব। চলো রুদ্র। আরিয়া পেছনে তাকিয়ে দেখে রুদ্র নেই। সে অনেক আগে বের হয়ে গিয়েছে। একটি কালো গাড়ি এসে থামে একটি একতলা বাংলোর সামনে। গাড়ি থেকে নামে এক মুখোশধারী যুবক। মুখে তার জঘন্য এক শয়তানি হাসি, সাথে তার 2 দেহরক্ষী। দুজনের হাতেই 2টো মিনি মেশিন গান। যুবকটি আর কেউ নয় বরং নাফিউল। সে ফোনে কথা বলতে বলতে ঘরের ভেতর ঢুকে। আজ রাতটাও শান্তির হবে ভাই, ঘরে ফ্রেশ মাল আছে। কাল রাতে মালটাকে ধরে নিয়ে এসেছি, এখনো স্বাদ নেয়নি। আগে আমি চেখে দেখব, পরে ভেবে দেখবো আপনার জন্য রাখবো নাকি না রাখবো। বাড়ির দরজা খুলে যায়। ভেতরে বিছানায় সুমাইয়া চুপ করে বসে আছে। তার চোখে মুখে আতঙ্ক। সুমাইয়া কান্না মিশ্রিত গলায় বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে চলে যেতে দিন, আমি অসুস্থ। নাফিউল শয়তানি একটা হাসি দিয়ে বলল, অসুস্থ? আমার ভালোবাসার আদর পেলে দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর আমি তো এসেছি তোমার সাথে একটু কথা বলতে। মধুর মধুর কথা বলবো দুজনে বিছানায়। আর কথা তো বিছানায়ও বলা যায়, তাই না? নাফিউল এগিয়ে এসে সুমাইয়ার চুলে হাত দিতে সুমাইয়া ফুপি কেঁদে ওঠে। দেখো মেয়েটির কাণ্ড, প্রতি রাতে যখন অন্যের বিছানা গরম করতে পারিস, তাহলে আমারটাও তোকে গরম করতে হবে। দরজার সামনে একটা সাইমূর্তি এসে দাঁড়ায়। ঠিক তখনই ব্ল্যাক হুডি, মুখে কালো মাস্ক, হাতে দস্তানা, চোখ রক্তিম লাল। তাকে দেখে বন্দুক হাতে সতর্ক হয়ে যায় গার্ডেরা। এই কে তুই? গার্ডরা বন্দুক তাক করে আগন্তুকের উদ্দেশ্যে। আগন্তুকটি বিদ্যুতের বেগে পকেট থেকে একটি ছুরি বের করে বসিয়ে দেয় গার্ডের গলায়।
সে মেঝেতে লুটিয়ে পড়ে। গার্ড দ্বিতীয় বন্দুক চালানোর আগেই আগন্তুক তার বুক বরাবর লাথি মারে। লাথির জোরে এতটাই ছিল যে গার্ড দরজা ভেঙে ভেতরে গিয়ে পড়ে। গার্ডটি বুকের হাড় ভেঙে সেখানেই স্পট ডেথ। নাফিউল থমকে যায়। সুমাইয়ের পোশাক খুলতে ব্যস্ত ছিল সে। সুমাইয়া সুযোগ বুঝে উঠে দাঁড়িয়ে এক কোণে গিয়ে দাঁড়ায়। নাফিউল উঠে আগন্তুকের সামনে এসে দাঁড়ায়। আগন্তুক ঘাড় কাত করে সুমাইয়ার দিকে তাকায়। সুমাইয়া তখনও কাঁপছে। কে তুই? তোর শেষ। নাফিউল উচ্চ স্বরে হাসে। আমার শেষ কেউ না, আমি অমর। ইতিহাস সাক্ষী, যে নিজেকে অমর বলে দাবি করে তার ধ্বংস অনিবার্য। মুখ ডেকে ছদ্মবেশে আমাকে ধ্বংস করবি তুই? তোর মতো 2 টাকা ছদ্মবাসী খুনিদের আমি হাতের সামনে ফেলেই ফিসে ফেলি। সাহস থাকলে আয়। নাফিউল হাত মুঠ করে সামনে এগিয়ে আসে। আগন্তুকটি আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যায়। নাইফুল হাত দুটো দিয়ে ঘুষি মারতেই আগন্তুকটি 2 হাত দিয়ে ব্লক করে একটি লাথি মারে। নাইফুল কিছুটা ছিটকে যায়। আগন্তুক বুঝতে পারে নাইফুল ট্রেন্ড প্রাইভেট কমান্ডো। তবে আগন্তুকও পিছিয়ে নেই, সে দৌড়ে যায়। তবে নাফিউল এবার প্রস্তুত ছিল। সে বাতাসের গতিতে আগন্তুকের মুখ বরাবর ঘুষি মারতেই আগন্তুক ছিটকে দূরে গিয়ে মেঝেতে পড়ে। নাইফুল ধীরে ধীরে এগিয়ে হেঁটে এলো, হাতে ধাতব রড। তার মুখে বিকৃত এক হাসি। আচমকা আগন্তুক লাফ দিয়ে উঠে দাঁড়ায়, তার চোখে আগুন। আজ তুই আফসোস করবি নিজের জীবনের শেষ ভুল শিকারের জন্য, কারণ শিকারই কখনো শিকার হয় না। আগন্তুক ঠান্ডা গলায় বলল, তুই ভুল বলেছিস। আমি তো শিকার করার জন্য কোনো বাঘ কিংবা শিয়াল না। আমি হলাম সেই অন্ধকার যেটা প্রতিটা শিকার ও শিকারের রাতের ঘুম হারাম করে দেয়। নাফিউল এক লাফে এগিয়ে এসে রড দিয়ে আগন্তুকের কাঁধে সজোরে আঘাত করে। তার শরীর কেঁপে ওঠে। রডের বাড়ি পড়ে আবার পিঠে। এবার সে একটু হেলে পড়ে যায়। নাফিউলের ঠোঁটে শয়তানি হাসি বজায় রেখে বলে, তোর মতো কাপুরুষ নাকি অন্ধকারের রাজা? আগন্তুক ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর নিজের মুখোশ খুলে ফেলে। রুদ্রকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিউল চমকে যায়। তুই এখানে কি করছিস? তুই কেন আমাকে মারতে এসেছিস? রুদ্র সামান্য হেসে বলে, নিজের মৃত্যুকে জিজ্ঞাসা করছিস যে সে কেন এসেছে? তুই রেড ড্রাগন বা যাই হোস না কেন, আমি ম্যানম্যাক্সের বাম হাত ভুলে যাস না। রুদ্র নাফিউলের চোখে এমন এক দৃষ্টিতে তাকায় যেন এখনই ঝড় আসবে। আমি সবার আগে সেই বাম হাতটাকেই কাটবো, যাতে ম্যাডম্যাক্স বাথরুমের কাজ না করতে পারে। নাফিউল আবারও আক্রমণ করে। তবে রুদ্র এবার রডটাকে হাতে ধরে ফেলে। তারপর এক মুহূর্ত বিলম্ব করে না, নাফিউলকে বুকে ঘুষি মেরে ফেলে দেয়। নাফিউলকে উঠতে না দিয়ে রুদ্র ওর বুকে উঠে একের পর এক ঘুষি মারতে থাকে। প্রথমে মুখে, পরে গলায়, তারপর কানে, নিচে। মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে মেঝেতে। রুদ্র উঠে দাঁড়ায়। নাফিউল রক্তকাশি দিতে থাকেন। রুদ্র বজ্রকণ্ঠে বলেন, তোর আমার ভাইকে মারা উচিত হয়নি। নাফিউল কিছু বলার আগে রুদ্র মেঝে থেকে এক টুকরো লোহার শিক ধরে তুলে নেয়। তারপর ধীরে ধীরে সেটা নাফিউলের একটি চোখে গেঁথে দেয়। নাফিউল কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় তার শরীর স্থির হয়ে মেঝেতে পড়ে থাকে। সে পেছন থেকে সুমাইয়াকে দেখে। তুমি অনেক সাহসী একটি মেয়ে, কাউকে ভয় পেও না। এখন বাড়ি যাও, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবা রেড ড্রাগন তোমাকে রক্ষা করেছে। সুমাইয়ের ভয় কেটে গিয়েছে। হঠাৎ নাফিউলের ফোন বেজে ওঠে। রুদ্র ফোন হাতে নিয়ে দেখে মিরাজ সাহেবের কল। সে আগ্রহ নিয়ে কল রিসিভ করে। অপর পাশ থেকে মিরাজ বলতে থাকে, কিরে মেয়েটির স্বাদ নেওয়া হলো কি? হলে বল, আমিও এসে মালটাকে একটু চেকে নেই। রুদ্র কল কেটে দেয়। তার চোখে প্রতিশোধের নেশা। ঘর জুড়ে শুধু রুদ্রের নিঃশ্বাস ও প্রতিশোধের গন্ধ। মধ্যরাত, চারপাশে অন্ধকার। গেটের সামনে টর্চ নিয়ে ঘুরছিল এক নিরাপত্তা রক্ষী। হঠাৎ সে তার পেছনে কারোর উপস্থিতি টের পায়। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক ছায়া ঝাঁপিয়ে পড়ে তার উপর। মুহূর্তেই নিস্তব্ধতা গেট পার হয়ে যায়। ছায়ামূর্তিটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এক এক করে মিরাজ সাহেবের 4 জন দেহরক্ষীদের নিথর করে ফেলে এগিয়ে যায় সে। মিরাজ সাহেব তখন উপরের ঘরে বসে ফোনে কথা বলছিল। তখনই দরজা ধীরে ধীরে খুলে যায়। কালো হুডিতে ঢেকে থাকা ছায়া মানবটি পুরো শরীরে রক্তের চোখ লেগে আছে। মিরাজ উঠে দাঁড়ায়, চোখ বিস্ফোরিত। কে তুই, আর বাড়িতে কিভাবে ঢুকলি?